নমস্কার, মহাযুদ্ধ 2026 নিয়ে আমি আপনাদের সঙ্গে রয়েছি রূপা। এবং আজ বুঝতে পারছেন আলোচনার বিষয় আমরা করতে চলেছি। আজ প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, ভোট গ্রহণ পর্ব শেষ হলো প্রথম দফার বাংলায়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রেকর্ড সংখ্যক ভোট, অর্থাৎ এই মুহূর্তে আমাদের কাছে যে তথ্য এসে পড়ছে বিকেল 6টা পর্যন্ত 92% ভোটদান, প্রায় 92% যে তথ্য উঠে আসছে। অর্থাৎ আজ যে 16টি জেলায় মোট 152টি আসনে ভোট গ্রহণ পর্ব চলে, সে জায়গায় দাঁড়িয়ে রেকর্ড, বাংলার ভোটের সর্বকালীন রেকর্ড বলা যায়। সন্ধ্যে 6টা পর্যন্ত রাজ্যে প্রথম দফার ভোটের হার 91.52%, অর্থাৎ প্রায় 92%। 2011 সালের রেকর্ডকেও একেবারে ছাপিয়ে গেছে 2026 সালের ভোট। এবং 2011 সালে ভোট পড়েছিল, আপনাদের জানিয়ে রাখি, 84%, এবং সে জায়গায় দাঁড়িয়ে এবারে 92%। এবং 2016 সালে ভোট পড়েছিল 82.66%, এবং 2021 সালে যদি বলি ভোট পড়েছিল 21.56%। এবং কোচবিহারে এবারে ভোট পড়েছে 92.07%। এবং কোচবিহারের পর আমরা নজর রাখবো আলিপুরদুয়ারে, সেখানে 88.74% ভোট পড়েছে। জলপাইগুড়িতে ভোট পড়েছে 91.2%। কালিম্পংয়ে ভোট পড়েছে 81.98%। এবং পাশাপাশি দার্জিলিংয়ে 86.49%, উত্তর দিনাজপুরে 89.74%। রেকর্ড ভোট পড়েছে দক্ষিণ দিনাজপুরেও। আপনাদের জানিয়ে রাখি, দক্ষিণ দিনাজপুরে এবারে রেকর্ড ভোট পড়েছে 93.12%, একেবারে সর্বকালীন রেকর্ড বলা যেতে পারে এই মুহূর্তে। মালদায় ভোট পড়েছে 89.56%, এবং মুর্শিদাবাদে ভোট পড়েছে 91.66%। পূর্ব মেদিনীপুরে 88.55%, পশ্চিম মেদিনীপুরে 90.7% ভোট পড়েছে। ঝাড়গ্রামে পড়েছে 90.53%, পুরুলিয়ায় 87.35%। এবং বাঁকুড়ায় যদি বলি তাহলে বাঁকুড়ায় ভোট পড়েছে, আপনাদের জানিয়ে রাখি, যে 89.91%। এবং পশ্চিম বর্ধমানে ভোট পড়েছে 86.89%, এবং বীরভূমে পড়েছে 91.55%। অর্থাৎ অন্যান্য বারের তুলনায় এবারে রেকর্ড সংখ্যক ভোট যে পড়েছে সেটা সামনে এসেছে। এবং সন্ধ্যে 6টা পর্যন্ত প্রায় 92% ভোট পড়েছে। অর্থাৎ এবারে প্রশ্নটা হচ্ছে যে এই যে রেকর্ড সংখ্যক ভোট, ঠিক এর পেছনে কি কারণ রয়েছে, এবং তাহলে প্রত্যাবর্তনের দিকে মানুষ ঝুঁকেছে না পরিবর্তনের দিকে মানুষ ঝুঁকেছে, সমস্ত বিষয় আজ আমরা আলোচনা করব। এবং এই মুহূর্তের যে আপডেট, এই মুহূর্তে কিন্তু ইভিএম মেশিনগুলো নিয়ে যাওয়া হচ্ছে স্ট্রং রুমে। এবং স্ট্রং রুমের ঠিক কি পরিস্থিতি, কারণ আমরা সারাদিন দেখেছি প্রত্যেকটি বুথে বুথে যেমনটা নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছিল, নিরাপত্তা একেবারে ঘেরাটোপে ছিল, প্রত্যেকটি বুথ একেবারে ঘেরা ছিল। এবং তারপর আমরা দেখেছি যে কোনো জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও কিন্তু পরিস্থিতি এরপর নিয়ন্ত্রণে এসে যায়। অর্থাৎ যেহেতু কেন্দ্রীয় বাহিনী রয়েছে মাঠে ময়দানে, সে জায়গায় দাঁড়িয়ে একেবারে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। আমরা সমস্ত বিষয়ের উপর নজর রাখবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন মৌসুমী মিত্র, এবং নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রূপালী, এবং আমাদের সঙ্গে মুর্শিদাবাদ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনু। আমি যেহেতু আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন মৌসুমী মিত্র দিদি, মৌসুমীদি প্রথমে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। মৌসুমীদি, রেকর্ড সংখ্যক ভোট পড়েছে, বলা যায় 2011কেও ছাপিয়ে গেছে এবারের ভোট। একদম একদম ঠিক বলেছেন। এবার সত্যিই রেকর্ড ছাড়িয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি প্রায় 92% এবার ভোটদান হয়েছে, স্বতঃস্ফূর্ত ভোটদান হয়েছে। মানুষ নিশ্চিন্ত হয়ে ভোট কেন্দ্রে পৌঁছেছে এবং নির্ভীকভাবে তারা ভোটদান করেছে, এবং মানুষ তার মতামত দিয়েছে। আগামী দিনে আশা করব 29 তারিখেও যে নির্বাচন আসছে, সেখানেও মানুষ স্বতঃস্ফূর্তভাবে এইভাবে ভোটদান করবে।
দিদি এর পরিবর্তনের একটা পেছনে একেবারে এর পেছনে ঠিক বিভিন্ন মহল থেকে যেরকম প্রতিক্রিয়া উঠে আসছে, ঠিক কি কি কারণ থাকতে পারে? আমরা সারাদিন আমরা আলোচনায় ছিলাম, এবং যেভাবে আপনি যেমনটা বললেন স্বতঃস্ফূর্তভাবে একেবারে আমাদের নিউজ চ্যানেল সকাল থেকে যে কভারেজ করেছে আমরা দেখতে পাচ্ছি, একেবারে সাত সকাল থেকে লম্বা লাইন, প্রত্যেকেই বেরিয়ে এসেছে। নজিরবিহীন ঘটনা বলা যায়, এর আগে বাংলার মানুষ ঘর থেকে বেরোতে ভয় পেত, ভোট দিতে ভয় পেত, সেই ভয় সন্ত্রাসকে কাটিয়ে তারা আজ প্রত্যেকটি বুথে বুথে তারা গেছে, গণতান্ত্রিক অধিকার তারা সাব্যস্ত করেছে। একদম একদম তাই। এর পেছনে মূল কারণ হচ্ছে, আমরা দেখেছি যে বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনে রাজ্য পুলিশের দ্বারা নিয়ন্ত্রিত হতো সেই নির্বাচন। হুম তাতে করে মানুষের উপরে আহ, যে পরিমাণে ডিস্টার্ব মানুষদেরকে করা হতো, মানুষদের ভয় দেখানো হতো, সেই জায়গাটা রাজ্য পুলিশ কিছু করতো না। আহ, সরকার পক্ষের যারা আহ, নেতাকর্মীরা আছেন, তারা ভোটারদেরকে ভয় দেখিয়ে হুম ভোটদান করতে বাধ্য করতো। হুম অনেক ক্ষেত্রে সেখানে যখন ভোটাররা তাদের কথা শুনতো না, তখন হুম তাদের ওপরে অত্যাচার হতো। হুম আমরা দেখেছি বিভিন্ন গ্রামে গ্রামে বিগত দিনে হুম ভোটারদেরকে ভয় দেখানো, ভোট কেন্দ্রের বাইরে লাঠিয়াল বাহিনী আমরা দেখেছি। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় গ্রুপ করে করে থাকা এবং তাদেরকে ভোটারদেরকে সাথে করে নিয়ে গিয়ে ভোটদান করানো, এগুলো আমরা দেখেছি। হুম কিন্তু রাজ্য পুলিশ সেভাবে তখন কোনো পদক্ষেপ নিত না। হুম কিন্তু এবারে সেন্ট্রাল পুলিশ দ্বারা পুরো নির্বাচন নিয়ন্ত্রিত হয়েছে। হুম ভোট কেন্দ্রের ভেতরে হুম রাজ্য পুলিশের দেখা ছিল না, নেই। হুম রাজ্য পুলিশ দ্বারা নিয়ন্ত্রিত একেবারেই নয়। সম্পূর্ণভাবে আমাদের সেন্ট্রাল ফোর্স যা ভূমিকা নিয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাবো। হুম খুব সুন্দরভাবে তারা ভোটদান করেছেন। সবচেয়ে বড় কথা, মানুষ খুশি। হুম এই যে ধরুন প্রায় 92% ভোটার আজকে যে ভোটদান করেছে, হুম এটা তো তবেই সম্ভব হয়েছে যে তারা ভয় কাটিয়ে এসে হুম ভোট কেন্দ্রে পৌঁছাতে পেরেছে। হুম সেই ভয়টা কার জন্য কাটলো? হুম কাটার একটাই কারণ, সেটা হচ্ছে তারা সেন্ট্রাল ফোর্সের উপরে ভরসা রেখেছে। হুম মাঝে কোনো রাজ্য পুলিশ নেই, হুম মাঝে কোনো বিরোধী, আমাদের যে এই মুহূর্তে শাসক দলের যারা আম, কার্যকর্তা আছে, শাসক দল যারা চালায়, বা ল্যাঠেল বাহিনী বলতে পারেন, হুম বা বিশেষ করে আমাদের এসআইআর এর মাধ্যমে যে বিপুল পরিমাণে ভোট, তাদের নাম বাদ গেছে, ভোটার লিস্টে থেকে যে নামগুলো বাদ গেছে, হুম আমরা দেখেছি এই ভুয়ো ভোটারদের ভোট হতো। এবার এই ভুয়ো ভোটারদের যদি ভোটদান করতে যাই, হুম অটোমেটিক একটা ভয়ের ভীতি তৈরি করতে হয়, হুম পরিবেশটা তৈরি করতে হয় সেই রকম ভাবে। হুম একটা ভীতির পরিবেশ যদি না তৈরি করতে পারে, হুম তাহলে যারা অরিজিনাল ভোটার হুম তারা কিন্তু ভয় পাবে। সেই পরিস্থিতি এমন একটা তৈরি হতো যে তারা ভয় পেত। হুম রাজ্য সরকার কোনো পদক্ষেপ নিত না। কিন্তু এবার সবচেয়ে প্রথমে যেটা এসআইআর এর মাধ্যমে, এই যে ভুয়ো ভোটারদের নাম বাদ গেছে, এই যে যে নামগুলো বাদ গেছে, আগে তো এই এই নামের উপরে ভোটদান হতো, হুম কারা দিত? হুম যে মৃত ভোটার ধরুন, ট্রান্সফার ভোটার বলুন, বা যেগুলো আমরা দেখেছি, আমরা যখন এসআইআর এর কাজ চলছিল ফর্ম দেওয়া হয়েছে, তারপরে সেই ফর্ম জমা পড়েনি, তো হুম। এরা তো কেউ না কিন্তু কেউ এই কিন্তু এখানে এই একটা নামে প্রশ্ন ভোট হতো। এই মুহূর্তে আমার মাথায় আসছে, যেহেতু আপনি বললেন ভুয়ো ভোটার ভোট দিত, কিন্তু ভুয়ো ভোটার থাকার পরও কিন্তু আমরা দেখেছি যে ৮০ বা ৮৫% ভোট হয়েছে। এই যে ৯০ যে সংখ্যাটা ক্রস করে গেছে, সেটাও কিন্তু একটা বড় বিষয়। একদম। আর ওটা একটাই কারণে, মানুষ এবার ভরসা রেখেছে সেন্ট্রাল ফোর্সের উপরে। হুম তাই সকলে বাড়ি থেকে বেরিয়ে এসে নিজের মতামত দান করে গেছে। হুম এই যে ভীতি, আমি বারবার বলছি তো, এই ভীতিটা মানুষ কাটিয়ে উঠেছে। হুম আর এটা তবেই সম্ভব হয়েছে যে রাজ্য সরকারের পুলিশ এখানে নেই। হুম ওরা জানে যে এখানে সেন্ট্রাল ফোর্স আছে। পুরো যে ভোট কেন্দ্র তার ভেতরে এবং বাইরে, টোটাল ভোট কেন্দ্রের ভেতরে যে সেন্ট্রাল ফোর্স আছে, সেখানে যেভাবে তারা নিয়ন্ত্রণ করেছে, আমি নিজে আজকে নিজে আমি বুথে ছিলাম। হুম আমি নিজে বুথের ভেতরে গিয়ে কাজ করেছি হুম এবং বিভিন্ন জায়গায় গেছি, যেখানে যেখানে ভোটদান হয়েছে আমি দেখেছি। হুম নিজে ভোটদান দিতে গিয়েও দেখেছি হুম যে সেন্ট্রাল ফোর্স একেবারেই একটা সিস্টেমের মধ্যে দিয়ে ভোট হয়েছে। হুম আমরা এর আগে রক্তাক্ত নির্বাচন দেখেছি। বিগত দিনে ২১শে জান
24-এ যান, নির্বাচন হয়েছে। আমরা রক্তাক্ত নির্বাচন দেখেছি। হুম আমরা বহু মায়ের কোল খালি হয়ে যেতে দেখেছি। কিন্তু এই ১ম আমরা বহু বছর পর হুম আ রক্তাক্তবিহীন নির্বাচন দেখলাম। একটা সুষ্ঠু হ্যাঁ, ছোটখাটো স্বচ্ছ সুস্থ নির্বাচন যাকে বলা যায়। একদম। একদম। ছোটখাটো ২-১ টা ঘটনা ঘটেছে ঠিকই। হুম ২-১ টা ছোটখাটো ঘটনা ঘটেছে ঠিকই। হুম আ সেটাও ভোট কেন্দ্রের ভিতরে নয়, ভোট কেন্দ্রের বাইরে। অনেকটাই বাইরে। একদম সর ১০০ মিটার পর্যন্ত যেহেতু লক্ষ্মণ রেখা একটা ছিল, একটা গণ্ডি একদম, বেঁধে দেওয়া একদম, হয়েছিল, একদম, তার বাইরে একদম, অনেকটাই দূরে এসব ঘটনা ঘটেছে। একদম। একদমই। আপনার সঙ্গে আবারও ফিরবো, আপনি সঙ্গে থাকুন, আমাদের আলোচনায় আবারও ফিরবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে মুর্শিদাবাদ থেকে আমাদের প্রতিনিধি শান্তনু রয়েছেন। শান্তনু, আমরা ৬টা পর্যন্ত যদি দেখি ৯১.৩৬% ভোট পড়েছে মুর্শিদাবাদে, এমনটাই তথ্য। যেহেতু এখন রাত ৮টা বেজে গেছে, ঠিক কি আপডেট রয়েছে এবং যেহেতু ইভিএম মেশিনগুলো স্ট্রং রুমে নিয়ে যাওয়া হচ্ছে, সেক্ষেত্রে ঠিক ছবিটা তুমি কি দেখতে পাচ্ছ? যে নিরাপত্তা ব্যবস্থা সেটা একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং হুম যেটুকু আমাদের জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে প্রায় ৯২% মুর্শিদাবাদ জেলায় কিন্তু ভোট কমপ্লিট হয়ে গিয়েছে এবং হুম লেট নাইট সম্পূর্ণটা জানিয়ে দেওয়া হবে। হুম এখনো অনেক জায়গায় হিসেব নিকেশ করা হচ্ছে না, দুই একটা সমস্যা সেখানে আসছে। হুম কারণ কোথাও যে পরিমাণ ব্যালট ইস্যু হয়েছে সেই পরিমাণ ভিভিপ্যাটের যে স্লিপ সেই স্লিপের সঙ্গে মিলছে না। তার পরিমাণ বিরাট কিছু নয়, হয়তো ২টো কিংবা ৩টে এরকম বেশ কিছু জায়গায় হয়ে রয়েছে। হুম কাজে হুম এই জায়গাগুলোকে মেনটেন করার সবার আগে চেষ্টা চলছে। হুম এবারে যেটা মূল বিষয় যে কিভাবে রক্তপাতহীন করা গেল, কিভাবেই বা মানুষ এত স্বতঃস্ফূর্ততার সঙ্গে এসে এখানে ভোটটা দিল। একদম। দেখো বাম আমলের ভোটও আমরা দেখেছি, হুম সেই সময় যেভাবে রিগিং চলতো, যেভাবে সন্ত্রাস হতো, বাড়ির সামনে সাদা থান পৌঁছে দেওয়া, এই জিনিসগুলো দেখেছি। হুম কিভাবে সাঁইবাড়ির ঘটনা হয়েছিল সেই জিনিসগুলো আমরা দেখেছি। হুম কাজে এইবার এটা হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে নির্বাচন কমিশন অনেক আগে থেকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল রাজ্যকে হুম এবং নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়ার কারণেই কিন্তু যারা শাসক দল, যারা ভীতি প্রদর্শন করে, তারা কিন্তু সেই ভীতি প্রদর্শনটা একেবারেই করতে হুম পারেনি। হুম শাসক দল যখনই ভীতি প্রদর্শনের চেষ্টা চালিয়েছে, তুমি খেয়াল করে রাখবে হুম যাদবপুরের ঘটনা, মুর্শিদাবাদের বহরমপুরের ঘটনা, তৃণমূল নেতারা সেখানে গিয়ে যখন তাদেরকে ভুলভাল বোঝাচ্ছিল যে তোমরা ভোটটা ঠিক জায়গায় দিও, আমাদের কিন্তু সিসিটিভিতে নজর থাকছে, হুম এই ঘটনা যখন নির্বাচন কমিশনের কাছে পৌঁছয় হুম তখনই কিন্তু তড়ি ঘড়ি সেই সমস্ত ব্যক্তিদের, সেই সমস্ত নেতাদের বা নেতৃত্বদের গ্রেপ্তার করা হয়েছে এবং এই দুই একটা গ্রেপ্তারির ঘটনা যখনই সামনে আসে তখনই কিন্তু বিষয়টা বুঝে যায় বা রাজনৈতিক সন্ত্রাস যারা ছড়ায় হুম তারা কিন্তু বিষয়টা বুঝে যায় যে এখানে আর আমাদের ডাল গলবে না। সুতরাং এমনটি কিছু করতে গেলে আমাদের জেল যাত্রা অবশ্যম্ভাবী হয়ে পড়বে হুম এবং হুম সেই কারণেই এই যে থ্রেট বিভিন্ন সময় আমরা দেখতে পাই, যেমন বীরভূমের ক্ষেত্রে গুড় বাতাসার থ্রেট, এটাও আমরা দেখেছি। হুম সেই জায়গাগুলো কিন্তু পুরো মাত্রায় স্তব্ধ হয়ে গিয়েছে। হুম আর একটা দেখো গুরুত্বপূর্ণ বিষয়, যে যে চিত্রগুলো এখনো পুরোপুরি ভ্যানিশ, বিশেষ করে আমরা যেটা দেখতাম যে মুর্শিদাবাদের গ্রাম অঞ্চল, বীরভূমের গ্রাম অঞ্চল, দুর্গাপুরের গ্রাম অঞ্চল, মানুষজন ভোট দিতে যাওয়ার আগে তাদের ভুঁড়ি ভোজের ব্যবস্থা করা হতো, হুম কোথাও বোঁদে নেওয়া হতো, কোথাও তরকারির সঙ্গে মুড়ি দেওয়া হতো, আবার চপ মুড়ির ব্যবস্থা ছিল বীরভূমে, যে ভোট দিয়ে এসে তারা আবার মুড়ি বাড়িতে নিয়ে পৌঁছে যেত। সেই জায়গাগুলো পুরো মাত্রায় স্তব্ধ করে দেওয়া হয়েছে। আবার কিছু ক্ষেত্রে দেখতে পেতাম যে চাঁদের চায়ের ব্যবস্থা করা হতো। হুম এবারে বুথের ১০০ মিটারের মধ্যে কোনো চায়ের দোকানকে খুলতেই দেওয়া হয়নি, যাতে কোনোভাবে ভোটাররা প্রভাবিত না হয়। হুম এমনটাও হতে পারতো কোনো ভোটারকে হয়তো বলে দিল তুই গিয়ে চায়ের দোকানে খেয়ে নিবি, সেই বিলটা আমি দিয়ে দেব। হুম কাজে এটাও কিন্তু প্রভাব ফেলার মতনই অবস্থা আমরা দেখতে পাই। এটা তো এটাও শান্তনু, দেখেছি যে এ ধরনের ছবি তো আমরা বাম আমল থেকে দেখে আসছি বাংলার বুকে। একেবারে এগুলো পুরোপুরি বাম আমলে যেমন ছিল সেরকম তৃণমূল আমল যখন সূচনা হলো হুম সেই দৃশ্য আমরাও দেখেছি। বীরভূমের একাধিক সময় আমি ভোট কভারে, বর্ধমানের একাধিক সময় ভোট কভারে এই দৃশ্যগুলো একেবারে নর্মাল ছিল। হুম ঘুগনি মুড়ি একেবারে নর্মাল ছিল, বোঁদে নর্মাল ছিল, সেইগুলো কিন্তু পুরো মাত্রায় শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ সাধারণ মানুষকে এইটা বোঝানো হয়েছে যে তোমরা নিরাপত্তার সঙ্গে ভোট দিতে যাও, তোমাদের কেউ কোনোভাবে বাধা দেবে না। মুর্শিদাবাদের চিত্র তোমাকে বলি, যে একজন মানুষ হঠাৎ করে ধাক্কা দিয়ে তাকে বাইরে বের করে দিচ্ছে, হুম এইগুলো সেই সময়ে দুষ্কৃতী যারা এখন এসে আবার এই পরিস্থিতি করার চেষ্টা করেছিল, হুম কিন্তু মাত্র কয়েক মিনিট, সেই কয়েক মিনিটের মধ্যে যে ধাক্কা লেগে একাধিক সময় সেই ছবি আমরা দেখিয়েছি, হুম সে কিন্তু এখন ঢুকে কোথায় রয়েছে, হাজতে সে ঢুকে রয়েছে, আগামীকাল তাকে কোর্টে চালানো হবে। অর্থাৎ এই ইঙ্গিতটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে যদি কিছু করো এর কিন্তু কোনো রেহাই নেই।
তারপরে বাইক, যেটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এর আগে কোনো ভোটে আমরা দেখতে পাইনি যে বাইকের উপরে নিষেধাজ্ঞা। সেই নিষেধাজ্ঞাটা যখন করা হলো, এর আগে আমরা দেখেছিলাম আজকে তো সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত বাইকের নিষেধাজ্ঞা ছিল, তার দুদিন আগে সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত বাইকের নিষেধাজ্ঞা ছিল। অর্থাৎ যে সমস্ত দুষ্কৃতীরা এই বাইককেই মূলত ব্যবহার করে ওই বাইকে চেপে এলাকায় সন্ত্রাস চালাতো, এলাকার মানুষদেরকে ধমকাতো, চমকাতো, এই জায়গাগুলো তো পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছে। এবং এই স্তব্ধ হয়ে যাওয়ার কারণেই আজকে এই 92% বা কখনো কখনো আরো বেশি শতাংশ পাচ্ছি। এবং এইটা খুব ভালোভাবে অত্যন্ত সুকৌশলে পুরো বিষয়টিকে কন্ট্রোলের মধ্যে নিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। তোমাকে একটা বিষয় জানিয়ে রাখি শান্তনু, এই যে শতাংশের হার আমরা আজকে আলোচনা করছি রেকর্ড, আসামের ভোটের হারকেও কিন্তু ছাপিয়ে গেছে। যদি তোমাকে বলি এবারে বিধানসভা নির্বাচনে যথেষ্ট একেবারে আসামে যে দৃশ্যটা আমরা দেখতে পেয়েছিলাম, আসামে তো ঠিক আমাদের যে পশ্চিমবঙ্গে যে ঘটনাটা ঘটে সেটার সঙ্গে আসামের ঘটনা মিল হয় না। এবারে আসামের ঘটনা কোথায় পশ্চিমবঙ্গের সঙ্গে মিল হয়, যে জায়গাগুলোর সঙ্গে আসামের সীমান্ত ভাগ করছে বাংলাদেশের, সেখানকার মানুষের নেচার এবং আসামে ঢুকে যাওয়া মানুষের নেচারে ঠিক একরকম। অর্থাৎ মুর্শিদাবাদের যে চিত্র তুমি দেখে এসেছো, সীমান্তবর্তী এলাকা গেলে লাঠি দিয়ে তেড়ে আসা, ধাক্কা দেওয়া, এই জিনিসগুলো কিন্তু আসামেও থাকে, কিন্তু কোন এলাকায়? সীমান্তবর্তী এলাকাগুলোতে থাকে। তাহলে বিষয়টি একেবারে স্পষ্ট যে নেচারটা ভ্যারি করে। মুর্শিদাবাদ যেহেতু একেবারে বাংলাদেশের সীমান্ত লাগোয়া অঞ্চল, সেখান থেকে মানুষের যোগাযোগ কিংবা সেখান থেকে মানুষ এসে এখানে পড়ে থাকে, এবং সেই কারণেই এই দৃশ্যগুলো এখানে দেখতে পাওয়া গিয়েছে। কিন্তু নির্বাচন কমিশনকে একদম সাবাসি এবং স্যালুট জানানো উচিত। পুরো বিষয়টিকে স্তব্ধ করে দিয়ে তারা বুঝিয়ে দিল কিভাবে নির্বাচন করতে হয়। এবং জ্ঞানেশ টিমের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল, এবং তার সেই জন্য এক মাস আগে থেকে সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হচ্ছিল নির্বাচন যাতে সুষ্ঠুভাবে করা হয়। এবং সে জায়গায় দাঁড়িয়ে সেই চ্যালেঞ্জে কিন্তু একেবারে মানে একটা এক্সাম্পল সেট করে দিয়েছে যে নির্বাচন কমিশন। পুরো মাত্রায় নির্বাচন কমিশন এক্সাম্পল সেট করে দিল, দেখিয়ে দিল যে নির্বাচন কমিশন পারলে পরে অনেক কিছুই করতে পারে। খেয়াল করে দেখো, এর আগে যখন নির্বাচন কমিশন দায়িত্ব নেয়নি, তার হবে কতটা ধমকানো চমকানো চলছিল। এমনকি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকেও ছাড়া হয়নি, প্রধানমন্ত্রীকেও ছাড়া হয়নি। অর্থাৎ বাক্য সংযোজন বা বাক্যকে সংকোচন এইগুলো ছিল না। অর্থাৎ এইগুলোর ওপরেও কিন্তু প্রভাব বিস্তার করেছে। অর্থাৎ নেতাদের বা নেতৃত্বদের এটাও বোঝানো হয়েছে যে তোমরা বাক সংযোগ রাখো, কারণ এটাও যদি বাড়াবাড়ি করো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের উপরে খাঁড়ার ঘা পড়বে। আর আজকে সেই কারণেই এত ভালোভাবে ভোট সম্পন্ন হলো। আজকে 90-এর ওপর, মুর্শিদাবাদ 92, যেটা ভাবা যেতে পারে না। সীমান্তবর্তী এলাকায় অর্ধেক মানুষ ভোট দিত, সবাই ভোট দিতে পারতো না। যে ছবিগুলো দেখতাম হাসপাতালে ভর্তি থাকতো, তুমি বিশ্বাস করবে না, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ আমরা যেটা করতাম আগের ভোটে, বাম আমলের ভোটে যেটা করতাম, আমরা হাসপাতালে প্রতিনিধি রাখতাম, যে দিনে সে প্রতি ঘন্টায় আমাদের আপডেট দিত কতজন এলো মারামারি করে। তুমি বিশ্বাস করবে না, সাব ডিভিশন হাসপাতালগুলো এখনো পর্যন্ত শূন্য, নীল, কোনো মারামারির ঘটনা নেই। শুধুমাত্র গতকাল যে ঘটনা ঘটেছিল 4 জন আহত, এবং আজকে সকালবেলায় নওদার ঘটনা, সেটাও ক্যামেরার সামনে উঠেছে। তার ফলাফলও পেয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে, মাত্র কয়েক মিনিটের মাথায় তাদেরকে গ্রেপ্তার হয়ে গিয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশন বুঝিয়ে দিল তারা পারলে সবাইকে জব্দ করতে পারে। একদম শান্তনু, তুমি যেমনটাই জানালে সত্যি শুনেও ভালো লাগছে। আমি আসামে বসে আজকে এই আলোচনায় বসেছি, কিন্তু শুনে ভালো লাগছে যে এত সুন্দরভাবে, এত সুষ্ঠুভাবে আজকের এই নির্বাচন পরিচালনা করা হয়েছে, এবং নির্বাচন কমিশন এত সুন্দরভাবে সমস্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে গেছে। কোথাও কোনো, এর আগে যখন আমরা খবর করতাম তখন আমরা দেখেছি যে কিভাবে রক্ত ঝরছে বাংলার বুকে, 50, 60, 70 মৃতের সংখ্যা। মানে ভোট মানেই বাংলায় মানে মৃত্যু হতেই হবে, রক্ত ঝরতেই হবে। সে জায়গায় দাঁড়িয়ে আজকের এই নির্বাচন কিন্তু সত্যি সবাইকে অবাক করার মতো। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি শান্তনু, এবং এই মুহূর্তে আমি বলবো মৌসুমী দিকে সঙ্গে থাকুন। অযোধ্যা 2026 আলোচনার বিষয় হচ্ছে আজকে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে বাংলায় প্রথম দফা নির্বাচনে। আমরা আলোচনা করছি এই মুহূর্তে নিউজরুম থেকে, আমাদের সঙ্গে রূপালী রয়েছে। রূপালী, আজকে যে রেকর্ড, যে ভোটের সংখ্যার হার, যে পরিসংখ্যান উঠে আসছে প্রায় 92%, সে জায়গায় দাঁড়িয়ে আমরা সকাল থেকেই কিন্তু আমরা ট্রেনটা যদি আমরা ফলো করি, সকাল 11টায় যেরকম আমরা দেখেছি যে 42%-এর ওপরে পৌঁছে গেছিল 11টার সময়।
সময় যে তারপর দুপুরে একটাই আমরা দেখলাম 62.18%, অর্থাৎ শুরু থেকেই কিন্তু রেকর্ডের দিকেই কিন্তু এগোচ্ছিল এবং মনেই হচ্ছিল যে দিন শেষে একটা বড় সড়ো একটা পরিসংখ্যান আসতে চলেছে এবং সেই হিসাবেই একেবারে 2011কে ছাপিয়ে দিল এবারের প্রথম দফার বাংলার যে নির্বাচনের যে ভোটের হার। বলছিলে যে আমি একেবারে আমরা আলোচনা করছিলাম সকাল থেকে যে সর্বভারতীয় রেকর্ড একেবারে ব্রেক করেছে পশ্চিমবঙ্গের এই 2026 বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট এবং স্বাধীনতার পর প্রথমবার পশ্চিমবঙ্গের ভোট হারের দান এত বেশি এবং একেবারে আমরা দেখেছি যে শান্তিপূর্ণভাবে ভোট, যেটা আমাদের প্রতিনিধি শান্তনু তুলে ধরলো মুর্শিদাবাদে একেবারেই আনএক্সপেক্টেড ছিল যে মুর্শিদাবাদে এইভাবে ভোট হতে পারে। সেক্ষেত্রে বীরভূমেও আমরা কিছু বিক্ষিপ্ত ঘটনা দেখেছি, কিন্তু গোটা বিষয়টা যদি আমরা বিশ্লেষণ করি সেখানে কিন্তু একেবারেই শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে এবং আজকের যে ভোট, আজকের যে 152টি আসন, সেক্ষেত্রে কিন্তু যে 4টি জেলা মূল একেবারেই বলা যায় যে পরিবর্তনের সময় কিন্তু এই যে 4টে জায়গায় ভোট রয়েছে সেই জেলার ভোটের হাওয়া কিন্তু সরকার বদলে দিতে পারে এবং এখানে প্রথমেই রয়েছে যেটা মুর্শিদাবাদ। আমি তোমাকে সমীক্ষা যে রয়েছে সেই সমীক্ষা তুলে ধরবো যে 2021 সালের যে ভোটের হার ছিল সেক্ষেত্রে কিন্তু টিএমসি এখানে 20টি আসনে জয়লাভ করেছিল এবং বিজেপি সেখানে 2টি আসনে জয়লাভ করেছিল, কিন্তু 2024-এ আবার সেখানে কিন্তু বিজেপির কিছুটা আসন বিজেপির দখলে আসে এবং এরপরে আমরা আসব যে পুরুলিয়াতে তোমার যদি আমরা দেখি 2021-এ বিজেপি 6টি আসনে এগিয়েছিল এবং টিএমসি 3টি, এখানে মোট আসনের সংখ্যা হচ্ছে 9টি এবং 2024-এর যে সংখ্যা সেক্ষেত্রে কিন্তু টিএমসি 6টি এবং বিজেপি 3টি, অর্থাৎ একেবারে উল্টো হয়ে যায়। মানে 2021-এ যেখানে বিজেপি এগিয়ে ছিল সেখানে কিন্তু 2024-এ দেখা যাচ্ছে যে টিএমসি এগিয়ে গেছে এবং এবার যে কি হতে চলেছে, কারণ টিএমসির যখন দখলে এসেছে বা যা সংকট রয়েছে এখানে কিন্তু মূল সংকট হচ্ছে যে জল সংকট এবং শিল্প, আর হচ্ছে যে পুরুলিয়ার যে শুষ্ক ভূমি, এই যে বিষয়গুলি কিন্তু এবারে নজরে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু হেভিওয়েট যারা নেতামন্ত্রীরা রয়েছে, প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহ এবং অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সকলেই সেখানে গেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে এই জল সংকট বা শিল্প আনা, কর্মসংস্থান সমস্ত কিন্তু তারা তুলে ধরেছেন জনতার সামনে এবং এরপর কি হতে চলেছে সেটাই কিন্তু লক্ষণীয়। এবং পুরুলিয়াতে যে আপডেট আসছে, পুরুলিয়াতে ইতিমধ্যে 87% প্রায় ভোট পড়েছে এবং অন্য একটি যে জেলা পূর্ব মেদিনীপুরেও কিন্তু একেবারে আমরা যেটা বলি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার গড় এবং সেই জায়গায় কার্যত 2024 সালের যে রেজাল্ট লোকসভা সেখানে কিন্তু 15টি আসন বিজেপি এবং 1টি টিএমসি এবং এবারও কিন্তু আমরা যেটা দেখলাম পূর্ব মেদিনীপুরে প্রায় 90% সেখানে ভোট পড়েছে এবং শুভেন্দু অধিকারী অবশ্যই তিনি আশাবাদী যে নন্দীগ্রাম তারই হবে, নন্দীগ্রাম তার দখলেই যাবে, এতটাই আশাবাদী তিনি সেই মন্তব্যই করেছেন এবং অন্যদিকে তৃণমূলের যে তুরুপের তাস বলা যায় যে এই যে পবিত্র কর, তিনি কিন্তু বিজেপিতেই ছিলেন, তারপরে তার বদল, অর্থাৎ একেবারে মানুষের হাতেই রয়েছে যে এই যে বদল হওয়া যে রাজনীতিতে যে বদল হওয়ার বিষয়টি সেটি কতটা স্বতঃস্ফূর্তভাবে জনতা গঠন করে। যদি জনতা সেটাকে স্বীকার করে সেক্ষেত্রে কিন্তু বদল হওয়ার ব্যাপারটি লক্ষণীয়। রূপালী, এখানে একটা আমার প্রশ্ন আসছে মাথায় যে যেহেতু কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে এবং তুমি যেমনটাই বললে যে তাবর নেতারা এসেছেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে তারা অমিত শাহ এবং স্মৃতি ইরানি, নির্মলা সীতারামন প্রত্যেকেই বাংলার বুকে নির্বাচনী প্রচার চালিয়ে গেছেন। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একেবারে ঝড়ো নির্বাচনী প্রচার, ম্যারাথন নির্বাচনী প্রচার চালাচ্ছেন, এখনো দ্বিতীয় দফার নির্বাচনে রয়েছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে নির্বাচনী প্রচার এবং পাশাপাশি এই যে ভোট বাক্স এবং কোথাও না কোথাও গিয়ে কি মানুষ সেখানকার পরিবর্তন চাইছে না প্রত্যাবর্তন, সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন ইতিমধ্যে দেখা দিয়েছে। কারণ এবারে যে স্বতঃস্ফূর্তভাবে লোক বেরিয়ে এসেছে তারা কাকে চাইছে, তারা কি বদল চাইছে এবারে বাংলা, সেটাও কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন।
একেবারেই দেখো, মানুষ বা জনগণ কোন দিকে ভোট দিচ্ছে সেটা কিন্তু কারোর পক্ষেই প্রেডিক্ট করা পসিবল না। সেটা কিন্তু একেবারেই চৌঠা মেই আমরা জানতে পারবো। কিন্তু বিষয়টা যেটা বারবার যেটা উঠে আসে যে আমরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে যে খবর তুলে এনেছি, সেখানকার মানুষের যে রায়দান, সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বলেছেন যে পরিবর্তন। কারণ রাজ্যে একাধিক ইস্যু রয়েছে, যে ইস্যুগুলিতে কিন্তু শাসক দল একেবারেই জবাব দিতে পারেনি। সেখানে 26,000 চাকরি বাতিল, লক্ষ্মীর ভান্ডার রয়েছে, কিন্তু সেখানেই আবার নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, যেখানে আরজিকর গোটা বিশ্ব যে নজরে রেখেছিল এই অভয়াকাণ্ড, সমস্ত দিক থেকেই কিন্তু একেবারেই বলা যায় যে সাধারণ মানুষ ঠিক কি চাইছে এবং সাধারণ মানুষ পরিবর্তন চাইছে নাকি প্রত্যাবর্তন চাইছে, সেটা কিন্তু একেবারেই আমরা চৌঠা মে জানতে পারবো। একদম একদম রূপালী, তুমি সঙ্গেই থাকো আমাদের সঙ্গে, যেহেতু মৌসুমীদি রয়েছেন, মৌসুমীদির কাছে যাব। মৌসুমীদি, যে এই প্রশ্নটা আপনার কাছেও করব, নির্বাচনী প্রচারের ঝড় কিন্তু উঠেছে, কেন্দ্রের থেকে এসেছেন অমিত শাহ থেকে শুরু করে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে, অসমের মুখ্যমন্ত্রী প্রত্যেকেই গেছেন, স্মৃতি ইরানি প্রত্যেকেই কিন্তু নির্বাচনী প্রচার চালিয়েছেন, এবং যেটা সংকল্প পত্র বলা যায় সেখানে একাধিক বিষয় রাখা হয়েছে যার জন্য ধুঁকছে বাংলা, আমরা এক কথায় বলতে পারি। সে সমস্ত বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে সেই সংকল্প পত্রে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষকে তাহলে এবারে যে একেবারে দলবলে বেরিয়েছে, একদিকে তো নিরাপত্তা তারা পাচ্ছে, কিন্তু তারা ভোট বাক্সে ঠিক কোন দিকে ঝুঁকবে বলে মনে হচ্ছে? প্রত্যাবর্তনের দিকে যাবে মনে হচ্ছে, না পরিবর্তনের দিকে যাবে বলে মনে হচ্ছে এই যে রেকর্ড সংখ্যক ভোট? সর্বোপরি বলবো যে এতদিন আমাদের সরকার যে চলছে, সেই সরকার মহিলা ভোটারদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। তো সেই ভোট ব্যাংক ব্যবহার করার জন্য মহিলা ভোটারদের ভোটটা আহ, তারা পেয়েছেন এবং তারা সরকার গঠন করতে পেরেছেন। কিন্তু এখন সেই মহিলা ভোটাররা এই আরজি করের ঘটনা বলুন, ল কলেজের ঘটনা বলুন, কসবা কাণ্ড, বা দুর্গাপুরের ঘটনা বলুন, শামসেরগঞ্জের ঘটনা বলুন, মালদার মোথাবাড়ির ঘটনা বলুন, এই যে ঘটনাগুলো ঘটেছে, তাতে করে মহিলারা কিন্তু এখন চিন্তা করছেন যে আমাদের শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, এই যে 26,000 চাকরি চলে গেছে, এই মায়ের সন্তান তো তার সন্তানদের চাকরি চলে যাচ্ছে। মারা চিন্তা করছে আমার লক্ষ্মীর ভান্ডারের 1500 কি 1700 টাকা, সেটা এক সাইডে একটা ছেলের ফিউচার। আজকে পশ্চিমবঙ্গে চাকরি নেই, ছেলে মেয়েদের শিক্ষিত করে বাইরে চলে যেতে হচ্ছে। আমরা পরিযায়ী শ্রমিক হিসেবে হাজার হাজার মানুষকে আমরা দেখি অন্য রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত অঞ্চলে তারা কাজের তাগিদে যায়। এরপরে হচ্ছে আমি আসবো নারী নিরাপত্তা। নারী নিরাপত্তাতে আমি বললাম অভয়াকাণ্ড, কসবা কাণ্ড, দুর্গাপুর কাণ্ড, এটা তো আমরা টিভির পর্দায় বা নিউজ পেপারে পড়তে পারি, কিন্তু প্রতিদিন গ্রামাঞ্চলে আপনারা খোঁজ নেবেন, এরকম অভয়াকাণ্ড প্রতিদিন প্রতিটি গ্রামে গ্রামে ঘটছে, যেটা পুলিশের কাছে ডায়েরি অব্দি হয় না, পুলিশ ডায়েরি নেয় না। আর বেশিরভাগ ঘটনা ঘটায় যারা, তারা গিয়ে কিন্তু এই তৃণমূলের নেতাদের কাছে পৌঁছে যায় এবং তৃণমূলের নেতারা তাদের বাঁচিয়ে দেয়। তাতে করে কি হচ্ছে, যারা ধর্ষক, যারা অন্যায় করছে, তারা কিন্তু ছাড় পেয়ে যায়। সেই মেয়েরা বা সেই মায়েরা এবার কিন্তু রুখে দাঁড়িয়েছে। একবারে শুধু লক্ষ্মীর ভান্ডার দিয়ে মেয়েদের ভোট পাওয়া যাবে না, মেয়েরা এখন ভাবতে শিখেছে মহিলা নিরাপত্তা চাই, মহিলাদের নিরাপত্তা চাই। একদমই একদমই। আমাদের সঙ্গে এই মুহূর্তে মালদা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি তনুজ জৈন রয়েছেন। তনুজ, যে আপডেট আমাদের কাছে আসছে, প্রায় 89 থেকে 90% ভোট পড়ে গেছে মালদায়। যে এর আগে যে তথ্য ছিল বিকেল 5টা থেকে 6টার মধ্যে, যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে, এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে? এবং তুমি স্ট্রং রুমের বাইরেই রয়েছে, স্ট্রং রুমের বাইরের ঠিক কি ছবি, নিরাপত্তার ছবিটা কি? একেবারে রূপা, দেখো ইতিমধ্যে 92% ভোট পোল হয়েছে এমনটাই জানা যাচ্ছে। আর এই যে মালদা জেলার মধ্যে যে 12টি বিধানসভা, এই 12টি বিধানসভার মধ্যে কোনোভাবেই কোনো রক্তক্ষরণ কোনো কিছু হয়নি, একেবারে বলতে পারো শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এমনটাই জানা যাচ্ছে। আর কোনো কোনো জায়গায় হয়তো ছোট ছোট ঘটনা ঘটেছে, তবে সেখানে দেখো গোটা পুলিশ থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল, সেখানে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। আর যেটা ভোটাররাও জানাচ্ছে যে একেবারে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি স্ট্রং রুমে, আর এই স্ট্রং রুমের সামনে প্রবীরকে বলবো
যে দেখাতে বলবো যারা যেসব যে ইভিএম মেশিন রয়েছে সেই মেশিনগুলো নিয়ে স্ট্রং রুমে প্রবেশ করার পর যাদের যাদের দায়িত্বে যারা ছিল তারা বুঝিয়ে দিচ্ছে দেখাতে বলবো এই ছবিও যে ওখানে পোলিং বুঝিয়ে অফিসার দিয়ে প্রিসাইডিং এখানেই অফিসার রয়েছে যারা strong room, সেখানেই তারা যারা ওই- ভোটের এই- কাজে নিয়োজিত ছিলেন তাদের মন্তব্য জানার চেষ্টা করো, দিনটা আজ কেমন গেল, তাদের কেমন অনুভূতি বা তাদের মনের কথা জানার চেষ্টা করো, কিভাবে তারা ভোট সম্পন্ন করালেন। একেবারেই একেবারেই রূপা বলছি আজকে তো ভোট পর্ব আজকে হলো তো কেমন ভাবে আজকে দিন কাটলো আপনার? খুব ব্যস্ততার মধ্যেই ভোটের সমস্ত কাজকর্ম নিয়ে ব্যস্ততার মধ্যেই দিনটা কেটেছে এবং সেরকম কোনো ঝামেলা টামেলা হয়নি, খুব শান্তিপ্রিয়ভাবেই ভোট হয়েছে এবং বাহিনীরা আমাদের সাথে ছিল, সবসময় আমাদেরকে সহযোগিতা করছিল, যার জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি। কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে? না, এরকম একটু বাথরুমের একটু সমস্যা ছিল, আর এরকম কোনো সমস্যা নেই। তনুজ, অন্যান্য বারের আরেক তুলনায় এবারের ভোট, উনি বরিষ্ঠ একজন নাগরিক মনে হচ্ছে, উনি এর আগেও ভোটের কাজে নিয়োজিত ছিলেন, তো উনার এক্সপিরিয়েন্স আমি জানতে চাইবো, এর আগেও ভোট তিনি হয়তো দেখেছেন, এবারের ভোট পার্থক্যটা কেমন দেখতে পেয়েছেন উনার কাছ থেকে যদি একটু জানতে চাও, যারা সিনিয়ররা রয়েছেন, পোলিং অফিসার, বুথ অফিসার একেবারে যারা রয়েছেন। বলছি আপনি তো অনেক ভোট দেখেছেন, মানে অনেকবার ভোট এসছে গেছে, তো এইভাবে যে শান্তিপূর্ণ যে আজকের যে ভোট শান্তিপূর্ণভাবে বলছেন আপনারা, তো এর আগে হয়েছে এতটা শান্তিপূর্ণভাবে? না, এর আগে অতটা শান্তিপূর্ণ না, পঞ্চায়েত ভোটে একটু হয়, কিন্তু এবারের ভোট অন্যান্য বারের তুলনায় অনেক শান্তিপ্রিয়ভাবে হয়েছে। এইটুকু আমাদের মানে অভিজ্ঞতা, মানে প্রথম থেকে যবে থেকে ভোট নিয়ে আসছি তবে থেকে এই প্রথম অভিজ্ঞতা হলো খুব শান্তিপ্রিয় ভোট হয়েছে এবং বাহিনীরা আমাদের সঙ্গে সবসময় কোঅপারেট করেছে এবং আমরাও খুব শান্তিতে এবং নির্ভয়ে ভোট নিতে পেরেছি। বেশ বেশ, আরো কয়েকজনের মন্তব্য জানার আরো চেষ্টা আমরা করো। হ্যাঁ। জানার চেষ্টা করব যে আজকে ভোট হয়েছে তো কেমন কাটলো আজকে? আজকের দিনটা নিঃসন্দেহে ভালো কাটলো, ভোটাররা কর্মযোগ্য, বেশ উপভোগ করলাম, আনন্দও পেলাম। সমস্যা থাকেই কিছু না কিছু, কিন্তু এই সমস্যাগুলোকে গায়ে মাখলে চলবে না, কিন্তু বেশ ভালো। আর বিশেষ করে বাহিনী ক্যামেরার মাধ্যমে ভোট হওয়া মানে কি এটা নিশ্চিত নিরাপত্তার মাধ্যমে ভোট সংগঠিত হলো। আর আমার মনে হয় মানুষ তার যে ভোটাধিকার নিজস্ব মনে প্রয়োগ করতে পেরেছে বলে আমার মনে হচ্ছে। একেবারেই রূপা। একেবারে তনুজ, তুমি আরো রয়েছেন তাদের কাছ থেকে জানতে চাও, এই যে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা করা হয়েছে এবং নিরাপত্তার যে ব্যবস্থা করা হয়েছিল, এবং সে জায়গায় দাঁড়িয়ে এবারে ছাপ্পা ভোট আমরা দেখতে পাইনি, সে জায়গায় দাঁড়িয়ে কেউ এই ধরনের কোনো সমস্যার মুখে পড়তে হয়েছে বা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে কোনো বুথে বা কোনো কেন্দ্রে, কি বলছেন তারা বা কেমন লাগছে এবারে ভোট করে তাদের, এই ধরনের বিভিন্ন প্রশ্ন যদি তাদেরকে একটু করো। একেবারেই রূপা, বলছিলাম যে ছাপ্পা ভোটের মতো তো ঘটনা ঘটে থাকে, তো এবার কি কোথাও নজরে পড়েছে যে ছাপ্পা ভোট হয়েছে বা কিছু? দেখুন, আমি তো একটি বুথে প্রিজাইডিং অফিসার হিসাবে কাজ করছিলাম, তো বাইরের খবর তো আমি বলতে পারবো না, কিন্তু আমার বুথে এরকম কোনো ঘটনার সম্মুখীন হয় না। আর বাকির বাইরের কথা তো আমি বলতে পারবো না, যেহেতু আমি একজন একটা ভোটের বিশেষ প্রিজাইডিং অফিসার হিসেবে কাজ করছি, কিন্তু সেরকম কোনো ঘটনার সম্মুখীন হয়নি আমরা আর কি। নিরাপত্তা কেমন ছিল? বেশ সুন্দর, নিরাপত্তা বেশ সুন্দর, মানে সবার মনে একটা এই আতঙ্কই কাজ করছিল যে না এবার কোনো কিছু করলে হয়তো একটা বিপদ ঘটতে পারে, মানে কোনো রকম উচ্চবাচ্য কথাবার্তার ব্যাপারটাও আমরা এবার পাইনি। একেবারে তনুজ, তোমার কাছ থেকে শেষে একটু স্ট্রং রুমের পরিবেশটা দেখতে চাইবো, এই মুহূর্তে ঠিক কি চলছে ওখানে এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে সেই ছবিটা আমরা একটু দেখতে চাইবো, নিউজলাইভ বাংলার দর্শকদের দেখাবো, তার সঙ্গে তুমি ছবি দেখাতে দেখাতে অন্য যারা রয়েছেন তাদের বক্তব্য নেবার চেষ্টা করো। প্রবীর রয়েছেন ক্যামেরা, তাকে বলো যে একটু ছবিটা দেখাতে, তার সঙ্গে প্রতিক্রিয়া। একেবারে প্রবীর দাসকে আমরা বলবো যে একটু ছবি দেখাতে বলবো যে যে এই যে ইভিএম মেশিন গুলো যে এসছে সেখানে যে এই যে রিসিভ করছে দেখাতে বলবো। একদমই একদমই, বাকি এখানে আরো কেন্দ্রীয় রয়েছে বাহিনীরাও রয়েছে, জোরদার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ বলেন। দিদি আজকে এখানে ভোট ছিল, কেমন ভোট কাটলো? খুব ভালো।
নিরাপত্তা কেমন ছিল, কি নিরাপত্তা খুব সুন্দর ছিল, ভালো হয়েছে। মানে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে আপনাদেরকে? না, সেরকম হয়নি। প্রথমে যখন আমরা বুথে গিয়েছিলাম তো একটু স্কুলে মানে ব্যবস্থাপনাটা অতটা ভালো ছিল না, কিন্তু পরে অ্যারেঞ্জ হয়েছে। কিসের ব্যবস্থাপনা ভালো ছিল না? কিসের মানে একটু রুম টুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা ছিল না, ক্লিনিংটা ছিল না ঠিকঠাক। নিরাপত্তার কেমন ছিল? নিরাপত্তা তা ভালো ছিল। কোনো রকম গন্ডগোল কোথাও? না, কোনো গন্ডগোল হয়নি, স্মুথলি ভোট হয়েছে। শান্তিপূর্ণ ভোট হয়েছে? হুম হুম। আরেক জনের সাথে কথা বলবো, বলছি যে আজকে তো ভোট আজকে ছিল, তো কেমন শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে? হ্যাঁ, শান্তিপূর্ণভাবেই হয়েছে ভোট আমাদের বুথে, কোনো অসুবিধা হয়নি। বেশ, আমরা তনুজ দেখতে নিরাপত্তা পাচ্ছি কেমন ছিল? তোমার নিরাপত্তা ভালোই ছিল, ওরা সাথেই এসছে আমাদের। বেশ বেশ আমরা দেখতে পাচ্ছি তোমার পেছনেই একেবারে নিরাপত্তা বাহিনী রয়েছেন, কেন্দ্রীয় বাহিনী রয়েছেন, তার মধ্যে দিয়ে প্রিসাইডিং অফিসাররা তারা ইভিএম হাতে করে স্ট্রং রুমের দিকে এগোচ্ছেন, স্ট্রং রুমে ঢুকছেন। একটু ছবিটা আমি একটু দেখাতে বলবো। এবং পাশাপাশি দেখতে পাচ্ছি বহু অফিসাররা, প্রিসাইডিং পোলিং অফিসাররা রয়েছে। এবং সামগ্রিক পরিবেশটা একটু অফিসার বড় করে একটু দেখাও সেই স্ট্রং রুমের ছবি। ইতিমধ্যে ইভিএম মেশিনগুলো এসে পৌঁছে যাচ্ছে স্ট্রং রুমে। এবং যে নিরাপত্তার যে একেবারে ছয়লাভ বলা যায়, দেখতে পাচ্ছি আমরা একেবারে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে স্ট্রং রুম। এবং গোটা দিন যেভাবে আজ বাংলার ভোট পরিচালনা করলেন তারা, অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে যেভাবে আঁটোসাঁটো ব্যবস্থা, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা, সমস্ত বিষয় যদি আমরা দেখি, এই মুহূর্তে স্ট্রং রুম থেকে ছবি উঠে আসছে মালদা থেকে। এবং আমরা দেখাচ্ছি ছবি, সেখানে দেখাই যাচ্ছে যে কিভাবে নিরাপত্তার মধ্যে দিয়ে সমস্ত কাজগুলো করা হচ্ছে। ইভিএম মেশিনগুলো ঢুকছে স্ট্রং রুমে, একেবারে স্ট্রং রুমে ঢুকছে। এবং প্রত্যেকজনের পাশেই কেন্দ্রীয় বাহিনীরা রয়েছেন, যাতে কোনোভাবেই যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। এই মুহূর্তে তনুজকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে সমস্ত বিষয় তুলে ধরার জন্য। এই বাংলার প্রথম দফার নির্বাচনে আমরা দেখতেই পেয়েছি 6টা পর্যন্ত, অর্থাৎ ইতিমধ্যে যে তথ্য আমাদের কাছে আসছে 92% ভোট পড়েছে, যা নজিরবিহীন ঘটনা। রেকর্ড সংখ্যক ভোট পড়েছে, সে জায়গায় দাঁড়িয়ে 2011কেও ছাপিয়ে গেছে 2026-এর এই বিধানসভা নির্বাচনের প্রথম দফার এই যে ভোট গ্রহণ যে হার, সে জায়গায় দাঁড়িয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক মৌসুমীদি রয়েছেন। মৌসুমীদি, প্রচারের বিষয়টি তো আমরা বলছিলাম, কোথাও না কোথাও প্রচারের একটা তো প্রভাব থাকতেই পারে এবারের ভোট বাক্সে, পাশাপাশি ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধিরও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। অবশ্যই রয়েছে। কারণ আমরা জানি কেন্দ্র সরকারের যে যোজনাগুলো আছে, যে সুবিধাগুলো সাধারণ মানুষের পাওয়া উচিত, সেগুলো পশ্চিমবঙ্গে এসে সাধারণ মানুষের কাছে এসে পৌঁছায় না। যদি কোথাও পৌঁছায় সেখানে কাটমানির একটা ব্যবস্থা থাকে। সেই জায়গা থেকে মানুষ বুঝতে পেরেছে যে একটা আবাস যোজনার ঘর পেতে গেলে ওখানকার লোকাল মেম্বারদেরকে, তৃণমূলের মেম্বারদেরকে একটা ডোনেশন দিতে হয়, তা না হলে সে ঘরের সেই টাকাটা, দ্বিতীয় দফার যে টাকাটা সেটা আসবে না। ঠিক এই একই রকম ভাবে সমস্ত যে প্রকল্পগুলো, সেখানে একটা কাটমানির বিষয় থেকেই যাচ্ছে। সেই জায়গা থেকে মানুষ বুঝতে পেরেছে যে আজকে যদি এই সরকার থেকে যায়, তাহলে কেন্দ্র সরকার যে সুবিধেগুলো সাধারণ মানুষের পাওয়ার কথা সেগুলো পাচ্ছে না। আজকে আয়ুষ্মান যোজনা এত ভালো একটা স্কিম, একটা পরিবারে 5 লক্ষ টাকা তার চিকিৎসার জন্য পাবে। পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে বলা যেতে পারে। পশ্চিমবঙ্গ থেকে প্রতিদিন ব্যাঙ্গালোর, দক্ষিণের যে রাজ্যগুলো, সেগুলোতে চিকিৎসার জন্য হায়দ্রাবাদ, এইসব জায়গায় চিকিৎসা করতে মানুষ যায়। কারণ পশ্চিমবঙ্গের যে চিকিৎসার পরিস্থিতি, এখানে মানুষ ভরসা পাচ্ছে না। আর এই যে স্বাস্থ্যসাথীর কার্ড রাজ্য সরকার দিয়েছে, সেই স্বাস্থ্যসাথীর কার্ড সমস্ত নার্সিংহোম নেয় না। আর সেই স্বাস্থ্যসাথীর কার্ড পশ্চিমবঙ্গের বাইরে কোথায় ব্যবহার হয় না। কিন্তু আয়ুষ্মান যোজনা যেটা, সেটা সেই সাধারণ মানুষগুলো তো যদি সুবিধে পায়, তাহলে তো ভারতবর্ষের যে কোনো জায়গায় গিয়ে সে তার সুচিকিৎসা করতে পারবে। কিন্তু আজকে পশ্চিমবঙ্গের চিকিৎসার ব্যবস্থা খারাপ বলে মানুষ বাইরে যেতে বাধ্য হচ্ছে, তার জমি বিক্রি করে, গয়না বন্ধক রেখে। একদম সাধারণ মানুষ যারা, তারা এইভাবে তাদের চিকিৎসা করছে। তো সমস্ত রকম প্রকল্প আজ পশ্চিমবঙ্গে এসে যখন থমকে যায়, আজকে মানুষ টিভি দেখে, নিউজ পেপার পড়ে, মানুষ, গ্রামের মানুষও কিন্তু সচেতন হয়েছে। সেই কারণে তাদের মানসিকতা চেঞ্জ হয়েছে। তাদেরকে যে বোকা বানিয়ে
এতদিন শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে গেছে রাজ্য সরকার, হুম সেই জায়গা থেকে মানুষ বেরিয়ে এসেছে। হ্যাঁ, তবে এই রাজ্য সরকারের যারা আছে তারা যে ভয় দেখায় না তা নয়। সাধারণ মানুষ ভোটারদেরকে ভয় দেখায়। কিন্তু সেই ভয়টাকেও তারা কাটিয়ে উঠতে পেরেছে। হুম তারা তাদের অধিকার পেতে চাইছে। তাদের অধিকার তখনই পাবে তারা। তারা জানে যদি এই রাজ্য সরকারকে তারা সরাতে পারে, তাহলে সাধারণ মানুষের সমস্ত সুবিধে, এই কলকারখানা আজকে পশ্চিমবঙ্গ থেকে সমস্ত চলে গেছে। যেগুলো কলকারখানা ছিল, আজকে উত্তরবঙ্গের কথা বলবো, চা শিল্প চা শিল্প এটাই। ধুঁকছে, চা শিল্প ধুঁকছে। মালদা শহরে চিন্তা করুন, এখানে রেশম শিল্প আছে, এখানে আম উৎপাদন হয় প্রচুর, হুম এখানে ধান উৎপাদন হয়, আলু উৎপাদন হয়, কিন্তু সেরকম ভাবে কোনো ব্যবস্থা নেই। কোনো আমরা আমাদের মুখ্যমন্ত্রীকে দেখি বারবার উনি আসেন, মালদা আসেন, উত্তরবঙ্গে যান, বড় বড় কথা বলেন তিনি, গাল ভরা তিনি প্রতিশ্রুতি দিয়ে আসেন, কিন্তু সেটা বাস্তবায়ন হয় না। বাস্তবায়ন হয়নি একেবারে একেবারে, কোথাও না কোথাও সেগুলোরও প্রভাব পড়তে হয়তো চলেছে। যদিও একদম। গোটাটা আমরা পরবর্তী সময়ে যখন 4 মে ফলাফলে আমরা বুঝতে পারবো আদৌ বিষয়টা কোন দিকে গড়ালো। এই মুহূর্তে যেহেতু আমি আপডেট নিচ্ছি, এই মুহূর্তে আমার সঙ্গে কোচবিহার থেকে আমাদের প্রতিনিধি জুড়ে গেছেন প্রবীর। প্রবীর, বিকেল পর্যন্ত যে সংখ্যার হার 90 প্রায় ছাড়িয়ে গেছে, সে জায়গায় দাঁড়িয়ে ঠিক এই মুহূর্তের আপডেট কি রয়েছে, কত শতাংশ সর্বমোট ভোট পড়েছে? তুমি যেহেতু স্ট্রং রুমে রয়েছো, সেখানকার পরিবেশটা কেমন দেখতে পাচ্ছ? 93.14% বেশি এখন পর্যন্ত ভোট পড়েছে কোচবিহারে। শেষ যা পাওয়া গেছে তাতে 92% বেশি ভোট পড়েছে অন্তত এই জেলায়। এবং কোচবিহারে কলেজে আমরা রয়েছি, ভোট গ্রহণ করার পর তারা ইভিএম নিয়ে তারা কিন্তু ইতিমধ্যে আসছেন। আমার ক্যামেরা পার্সনকে বলছি সেই ছবিটা দেখানোর জন্য যে দেখো, ভোট কর্মীরা তারা কিন্তু তাদের ইভিএম সহ যাবতীয় যে সামগ্রী সমস্ত কিছু কিন্তু তারা জমা করতেন। এবং যারা এখানকার কর্মীরা রয়েছেন সকলকে তার দেখা যাচ্ছে যে এরপরে সেখানে কিন্তু ভোট কর্মীরা আসছেন, সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ানরা রয়েছেন তারাও কিন্তু আসছেন। এবং একেবারে পুরো ভিড়ে আসা, এবং কারণ বেশ কিছুক্ষণ সময় ধরে, কারণ যে ভোট গ্রহণ সভায় শেষ হয়েছে তারপর সবকিছু সময় লেগেছে। এবং উত্তর এবং দক্ষিণ সেই উত্তর এবং দক্ষিণ বিধানসভা, সেই দুটি বিধানসভার ভোট কর্মীরা তারা কিন্তু মূলত এই যে তারা কিন্তু এসেছেন এবং ডিসিআরসি সেন্টারে এসে তারা কিন্তু তাদেরকে তারা জবাব দিচ্ছেন একেবারে নির্বাচন কমিশনের যে বিধি সবটা মেনে। এবং দেখো, আমরা চেষ্টা করছি যারা রয়েছেন, যারা এসেছেন ভোট করে, তাদের সঙ্গে একটু কথা বলার যে দাদা পরিস্থিতি কতটা আছে, নিরাপদ ছিল এই বছর ভোট করলেন, কত নিরাপদ মনে হয়? প্রবীর, তোমার একটু নেটওয়ার্ক সমস্যা দিয়েছে, ফ্রিজ হয়ে গেছে ভিডিও, একটু যদি সরে দাঁড়াও। ভোট কর্মীরা কতটা নিরাপদ মনে হচ্ছে? দেখো, যারা ভোট কর্মীরা আছেন তারা কিন্তু বলছেন আমরা অনেকটাই নিরাপদ, কারণ যারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিলেন তারা কিন্তু একেবারে পুরো কড়া নিরাপত্তার দায়িত্ব ছিলেন। পাশাপাশি গোটা বুথে যা পরিস্থিতি ছিল সবটাই কিন্তু নির্বাচন কমিশনের বেশ বেশ টেকনিক্যাল সমস্যা হয়েছে প্রবীর, কথা অস্পষ্ট, ভিজুয়ালিও কানেক্টেড, মানে একটু প্রবলেম দেখা যাচ্ছে, যান্ত্রিক গোলযোগ হয়েছে। তোমাকে এই মুহূর্তে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সময় আবার যোগাযোগ করবো, আপডেট নেওয়ার চেষ্টা করব তোমার কাছ থেকে। মহাযুদ্ধ 2026 নিয়ে আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন মৌসুমী মিত্র। মৌসুমীদের কাছে আবারও যাবো এবং পরবর্তী সময় আমাদের প্রতিনিধিরাও থাকবেন আপডেট নিয়ে। তবে আমি মৌসুমীদের কাছে জানতে চাইবো, এই যে আজকে আমাদের মূল যে আলোচনার বিষয় হচ্ছে এই যে রেকর্ড সংখ্যক ভোট, আমরা হয়তো ভাবতেই পারিনি এত সংখ্যক ভোটের হার হবে আজকের দিনে দাঁড়িয়ে। পশ্চিমবঙ্গের যে প্রথম দফার নির্বাচন একেবারে ছাপিয়ে গেছে 2011-কেও। মৌসুমীদি, আমরা প্রচার নিয়ে আলোচনা করলাম, আমরা সচেতনতা নিয়ে আলোচনা করলাম, সবটাই আলোচনা করলাম, কিন্তু বিষয়টা হচ্ছে ভবিষ্যতে এই যে রেকর্ড সংখ্যক ভোট রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে ঠিক
আগামী দিনগুলোতে কি মেসেজ যাচ্ছে, বা এর আগেও যারা বিভিন্ন দল যেভাবে ঝাঁপিয়ে পড়েছে নির্বাচন, আমরা সামনে দ্বিতীয় দফার নির্বাচনও রয়েছে, ঠিক কি শিক্ষা নেওয়া উচিত, বা কিভাবে এগোনো উচিত প্রত্যেকটি রাজনৈতিক দলকে? প্রথমে বলবো যে সিপিএম এর যে সরকার ছিল, 34 বছরের যে সরকার, 2011 সালের যে নির্বাচন হয়েছিল তাতে সর্বাধিক যে পার্সেন্টেজ 84% ভোট পোল হয়েছিল। তারপরে কিন্তু সিপিএম এর সরকারের পতন হয়েছিল। আমরা তারপরে তৃণমূল সরকারকে দেখলাম। এই তৃণমূল সরকারে 15 বছর চলল। এর 15 বছর পরে 2011 সালকে ছাপিয়ে গেছে এবারকার নির্বাচনের ফলাফল, ভোট পার্সেন্টেজ। সেই জায়গা থেকে মানুষ তার রায়দান করতে পেরেছে নির্দ্বিধায়, উৎসবের মেজাজে মানুষ ভোট কেন্দ্রে পৌঁছেছে। কোনো রকম রক্তক্ষরণ হয়নি, খুব সামান্য 2-1টা ঘটনা ছাড়া। অর্থাৎ আমরা এই নির্বাচনকে উৎসবের মতো করে করতে পারি, তো সেটা তো আজ প্রমাণ হয়ে গেল। আজ জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশন, যিনি, তার নেতৃত্বে সেন্ট্রাল ফোর্সের সহযোগিতায় পশ্চিমবঙ্গের এই যে 192টি আসনে নির্বাচন হলো উৎসবের মেজাজে, সমস্ত রাজনৈতিক দলের উচিত এই আজকের নির্বাচন একটা উদাহরণ হিসেবে রেখে, সামনে রেখে এগিয়ে নিয়ে যাওয়া। আগামী দিনে এই নির্বাচনে কোনো মায়ের যেন কোল খালি না হয়, কোনো মহিলার স্মৃতির সিঁদুর যেন চলে না যায়। রাজনীতিটা রাজনীতির মতো করে, মানে সেটা একটা বিষয় মৌসুমীদি, আজ যদি নির্বাচন কমিশন 1 মাস আগে থেকে সমস্ত বিষয়গুলো খতিয়ে না দেখতো বা ময়দানে নেমে না পড়তো, এবং আমরা দেখেছি জ্ঞানেশ কুমার বা নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, এসআইআর নিয়ে যথেষ্ট জল ঘোলা হয়েছে, তৃণমূল কিছুতেই চাইছিল না যে এসআইআরটা হোক, এসআইআর প্রক্রিয়া নিয়ে তাদের একেবারে সাংঘাতিক সমস্যা রয়েছে, তাদের এত কম সময় কি করে এসআইআর হবে। এবং তারপর আমরা গতকাল দেখেছি সাপ্লিমেন্টারি লিস্ট বের হলো, 136 জনের নাম রয়েছে, সেটা নিয়েও নানান কথা সামনে এসেছে। তারপর আজকের এই নির্বাচন কিভাবে পুরো বিষয়টিকে দেখছো? আমি বলবো নির্বাচন কমিশন যে জ্ঞানেশ কুমার আছেন, ওনার জয় হয়েছে। উনি চ্যালেঞ্জ হিসেবে এটাকে নিয়েছিলেন, কারণ রাজ্য সরকার এই এসআইআর কে সমর্থন করেনি। প্রথম দিন থেকে, আপনি ঠিক বলেন, প্রথম দিন থেকে উনি বিরোধিতা করে এসেছেন। আর পশ্চিমবঙ্গে শুধু এসআইআর হলো নাকি, ভারতবর্ষের আরো বহু রাজ্যে এসআইআর কাজ হয়েছে, তো কোথাও কোনো আওয়াজ আমরা পেয়েছি? এসআইআর এর যে কাজটা হয়েছে সেটা আমরা জানতেই পারিনি, তারা বুঝতেই পারিনি, কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ হয়েছে সেটা সারা বিশ্ব জানে। এমন জায়গায় পৌঁছে দিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি। সেই জায়গা থেকে চ্যালেঞ্জ নিয়ে আমাদের নির্বাচন কমিশন অনেক বাধা বিপত্তি আসার পরও উনি কিন্তু স্বচ্ছ ভোটার তালিকা বের করেছেন। আর আমরা সকলে বুঝতে পারছি, যারা ভোটার, অ্যাকচুয়ালি যারা শুধু ভোটার হিসেবে পশ্চিমবঙ্গে আছে, তারা আজকে তো এটা বুঝতে পেরেছে যে এই যে এত লোকের নাম বাদ গেল, সেই নামগুলোর মধ্যে শুধু যে মৃত ভোটার ছিল, যাদেরকে বাঁচিয়ে রাখা হয়েছিল, বহু ট্রান্সফার ভোটার, তাদেরকে বাঁচিয়ে রাখা হয়েছিল, বহু বাইরে থেকে আসা, যাদেরকে আমরা দেখলাম এসআইআর এর পরে বস্তিকে বস্তি খালি হয়ে গেছে, গ্রামকে গ্রাম খালি হয়ে গেছে। সেই বিষয়ে আমরা আসছি এই মুহূর্তে। পাহাড় থেকে রয়েছেন, দার্জিলিং কালিম্পং থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি উমেশ রয়েছে। উমেশ, পাহাড়ের হাওয়া কোন দিকে বইছে, কত শতাংশ মোট ভোট পড়েছে, কি জানাচ্ছ? এবং যেহেতু ইতিমধ্যে ইভিএম গুলো যাওয়া শুরু করেছে স্ট্রং রুমে, সেখানকার কি আপডেট রয়েছে? तो फोन क्यों करते हैं?
উমেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমি বলবো পিসিআরকে আবার যোগাযোগ স্থাপন করতে, যেহেতু মৌসুমীদি যে বলছিলাম যে বিষয়টিকে আমি আলোচনা করছিলাম, ছেড়ে গেছিলাম আপনার কাছ থেকে। এই যে এসআইআর হলো, সংখ্যালঘু ভোটের একটা বিষয় উঠে আসছে, সে জায়গায় দাঁড়িয়ে বলা হয় যে তৃণমূল দাঁড়িয়ে আছে, তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে আছে সংখ্যালঘু ভোটের ওপর। এবং এই যে এসআইআর হলো, সেক্ষেত্রে বহু সংখ্যালঘু ভোটার কিন্তু সেই তালিকা থেকে বাদ পড়ে গেল। ভোট বাক্সে তো এর একটা প্রভাব পড়বে। দেখুন, শুধু যে সংখ্যালঘুদের নাম বাদ গেছে তা নয় তো, হুম বহু হিন্দুর নামও বাদ গেছে, যাদের তথ্য নেই হুম তাদের নাম বাদ গেছে, যাদের 2002 সালে মিল নেই, হুম তাদের কোনো তথ্য তাদের কাছে 2002 নেই, হুম তাদের নাম বাদ গেছে। হুম তো শুধু তো সংখ্যালঘুদের নাম বাদ যায়নি, বহু হিন্দুরও নাম বাদ গেছে। হুম স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে গেলে হুম স্বচ্ছতা যাদের মধ্যে আছে তাদের নামটাই তো আসবে। হুম আমাদের বাংলাদেশ থেকে যে সকল হিন্দুরা আমাদের ভারতবর্ষে এসছে, তাদের নামও কিন্তু ওঠানো এখনো সম্ভব হয়নি। সিএ এর মাধ্যমে কিছুটা তোলা গেছে, হুম সবটা তোলা যায়নি। হুম কিন্তু সিএ এর মাধ্যমে তো শুধুমাত্র তাদের নামই উঠবে যারা হিন্দু। আমরা বেশ। জানি 1947 সালে ভারত ভাগ হয়েছিল হুম ধর্মের ভিত্তিতে, হুম পাকিস্তান করে দেওয়া হয়েছিল, পূর্ব পাকিস্তান ছিল, পরে যেটা বাংলাদেশ হয়ে গেছে। এবার তারপরে ওখানে আমাদের বাংলাদেশে 30% ওপর হিন্দুরা ছিল, হুম তারা ওখানে অত্যাচারিত হয়ে বাধ্য হয়েছে বাংলাদেশ ছেড়ে ভারতবর্ষে আসতে, অর্থাৎ পশ্চিমবঙ্গের একটা অংশে চলে আসতে। হুম হুম তো তাদের বহু মানুষ আছে, তাদের নাম আমরা মানে এশিয়ারের মাধ্যমে তোলা যাওয়া সম্ভব হয়নি। হুম তো এবার যারা ভুয়ো ভোটার তাদের নাম তো বাদ যাবে, তারা ভোট দিতে পারবে না। এবার যারা স্বচ্ছ ভোটার তারা তো ভোট দিয়েছে। ভুয়ো ভোটাররা যে ফলস ভোট হতো, একেবারে সেগুলো কিছু এবার কিছু হয়নি, মানুষকে হওয়া ভয়ও সম্ভব দেখানো হয়নি। হচ্ছিল এসআইআর নিয়ে, যে কি হবে এসআইআর হলে, একটা ভয়ের একটা বিষয় উঠে আসছিল হ্যাঁ, তৃণমূল ডিটেনশন ক্যাম্প হয়ে যাবে, কংগ্রেস থেকে। হ্যাঁ, এই ভয় ধরনের ভয় দেখানো দেখাচ্ছে হচ্ছিল। একদম। হুম 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 তো এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা থেকে মাছ মাংস খাওয়া নিয়েও প্রচারে বলছেন বিজেপি শাসিত সরকারে মাছ মাংস খাওয়া বন্ধ, এই ধরনের বিভিন্ন এই ধরনের বক্তব্য তিনি রেখেছেন। কোথাও না কোথাও একটা সন্ত্রাস, ভয়, খাওয়াও নিয়ে রাজনীতি করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী। আমার একটা প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে, উড়িষ্যায় তো বিজেপি শাসিত সরকার, সেখানে কি মাছ বন্ধ হয়ে গেছে, মাছ মাংস? হুম আজকে আসামে, সেটাও বিজেপি শাসিত সরকার, একদমই সেখানেও কি বন্ধ হয়ে গেছে? না। এগুলো ভোটের একটা ইস্যু তৈরি করে উনি মানুষকে বোকা ভোটের হাওয়া বানানোর চেষ্টা গরম করছেন। করা, একেবারে একেবারে। আমরা আলোচনা করছি আজকের ভোট নিয়ে। বাংলার প্রথম দফার যে ভোট আজ অনুষ্ঠিত হয়ে গেল, রেকর্ড গড়লো, নজির গড়লো, 92% ভোট। আসামের ভোটের হারকেও ছাপিয়ে গেছে বলা যায়। 2011 বাংলার ভোটকেও ছাপিয়ে গেছে এবারের বাংলার যে প্রথম দফার ভোট। এবং আমরা এর পেছনের কারণ খোঁজার চেষ্টা করছি। এবং ঠিক সে জায়গায় দাঁড়িয়ে আমাদের সঙ্গে যেহেতু মৌসুমীদি রয়েছেন, মৌসুমীদি, এবারের জনগণ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এলেন, এবং আরো একটি প্রশ্ন এই মুহূর্তে, রাজনৈতিক প্রশ্ন যদি আপনাকে করি এই মুহূর্তে, আমরা যদি সংখ্যালঘুর বিষয়ে কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম, সংখ্যালঘু ভোটের কথা, হুমায়ুন কবিরের একটা দল নতুন করে গড়ে তোলা হয়েছে, এবং সেই দল তৃণমূল কংগ্রেস, বাম এবং কংগ্রেস, এই যে সংখ্যালঘু ভোট, কোথাও না কোথাও গিয়ে তো ভাগাভাগি হবে, এটার তো একটা ভোট বাক্সে একটা প্রভাব পড়বে। হ্যাঁ, অবশ্যই পড়বে। হুমায়ুন কবির, তিনি তো তৃণমূলের বি টিম, হুম এটা তো বোঝা হয়ে গেছে সবার। সেক্ষেত্রে উনি তো বারবার বলছেন যে উনি একটা 100 আসন নিয়ে উনি জিতে আসবেন, তিনি উপমুখ্যমন্ত্রী হবেন। হুম তো কোথা থেকে বলছেন উনি কথাটা? আর হ্যাঁ, সংখ্যালঘু যে ভোট, সেই ভোটটা ভাগ হবে, অবশ্যই হবে। হুমায়ুন কবিরের কাছে যেমন যাবে, একই রকম তৃণমূল পার্টির কাছেও যাবে, সিপিএম এর কাছেও সামান্য কিছু হলে যাবে হয়তো কিছু, মালদাতে যেমন কিছুটা কংগ্রেসের কাছেও যাবে, মালদা মুর্শিদাবাদে। হুম সেটা সে অংশে একটা বড় হ্যাঁ, মুর্শিদাবাদ যেহেতু ভাগ। সীমান্তবর্তী এলাকা, সেখানে সংখ্যালঘু ভোটারের সংখ্যা যথেষ্ট বেশি। মালদাতেও আছে, মালদাতেও আছে, হ্যাঁ। মালদাতেও আছে। হুম তো সেক্ষেত্রে ভাগ তো হবেই।
সেখান থেকে আমরা বলা যেতে পারি যে একটা পরিবর্তনের হাওয়া আসছে। হুম হুম আর এই ভোট পার্সেন্টেজ, এতে 92% প্রায় ভোটদান হলো প্রথম দফায়। হুম হুম উত্তরবঙ্গ প্রতিবারই একটা ভালো ফল দেয় হুম বিজেপি সরকারের পক্ষে। হুম এবারও তার ব্যতিক্রম হবে না, এবার অনেক বাড়বে। হুম আর সংখ্যালঘু ভোটে যেহেতু ভাগ হয়ে যাবে অনেকগুলো, সেই হুম জায়গা থেকে আমার মনে হয় বিজেপি অনেকটা এগিয়ে থাকবে। হুম। আমরা মানে যদি আমরা উত্তরবঙ্গকে পাশে রেখে যদি আমরা এদিকে অন্যান্য জেলার কথা বলি, 16টি জেলার মধ্যে উত্তরবঙ্গের যে জেলাগুলোকে বাদ দিয়ে যদি আমরা অন্যান্য পাশাপাশি জেলাগুলোর কথা বলি, তাহলে কি মনে হচ্ছে বিজেপি কোথায় কোথায় আসতে পারে, সিটের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায়? এবার সার্বিক পশ্চিমবঙ্গে বিজেপির সিট বাড়বে, দক্ষিণবঙ্গেও এবার ভালো সিট বাড়বে। হুম আপনি ঝাড়খণ্ড, পুরুলিয়া, বাঁকুড়া, আহ, এমনকি বীরভূম, হুম সেখানেও কিন্তু বিজেপি এবার ভালো ফল করবে। হুম হুম আসানসোল আছে, দুর্গাপুর আছে, মেদিনীপুর আছে, সমস্ত জায়গায় এবার বিজেপি ভালো ফল করবে, সেরকমই একটা ট্রেন্ড দেখা যাচ্ছে। হুম হুম আর প্রথম দফার নির্বাচনের পরে আরো বেশি এটা বাড়বে, এটা আমি আশঙ্কা করছি, এটা হবে এটা। হুম। অন্যান্য জায়গার তুলনায় যদি আমি কালিম্পংয়ের কথা বলি, কালিম্পংয়ে কিন্তু ভোটের হারটা একটু কম, মানে তুলনামূলকভাবে ভোটের হার যেটা যদি আমি বলি অন্যান্য জায়গার তুলনায় একটু কম। এটা কেন? মানে পাহাড়ের কিন্তু প্রচুর সমস্যা রয়েছে, পাহাড়বাসীর প্রচুর অভিযোগ রয়েছে, সেগুলো নিরসনের ক্ষেত্রে তৃণমূল বর্তমান সরকার, বাম সরকার কেন এখনো পর্যন্ত কিছু করলো না, বা এটারই কি কোনো একটা প্রভাব পাহাড়ের নির্বাচনের ক্ষেত্রে? অবশ্যই। আর 34 বছরের বাম শাসন তখনও কিছু করেনি পাহাড়ের জন্য। 15 বছরের তৃণমূলের শাসন তখনও কিছু করেনি। তো পাহাড়কে নিয়ে কোনোদিনই ভাবেননি। না সিপিএম ভেবেছে, না মমতা ব্যানার্জি পাহাড়ের জন্য ভেবেছেন। হুম সেই জায়গা থেকে তাদের মধ্যে একটা ক্ষোভ আছে। হুম সেই কারণে তারা হয়তো কিছুটা কম পার্সেন্টেজ তাদের হয়েছে ভোটের দাম। একেবারে আমরা আমরা পাহাড় অর্থাৎ কালিম্পং, দার্জিলিং, আমরা সেই জায়গাগুলোর খবর নিয়েছি বা আমরা কথা বলেছিলাম, তাদের নেতা বা প্রার্থীদের একটা বিষয় রয়েছে, তারা জানাচ্ছে যে তাদের অভাব অভিযোগগুলো থেকেই যাচ্ছে। বামের সময় তারা জানিয়েছিল, এবারে যেটা হয়েছে, এবারে বলছেন প্রধানমন্ত্রী এসেছেন, অসমের মুখ্যমন্ত্রী গেছেন, নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছেন। এবার বিষয়টা হলো বিজেপির তরফ থেকে বলা হয়েছে তারা যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তাহলে পাহাড়ের সমস্ত সমস্যা সমাধান হবে। এবার প্রশ্নটা হচ্ছে, আমরা জানি উত্তরবঙ্গে বেশিরভাগ সিটি বিজেপি হয়তো এগিয়ে থাকবে, কিন্তু যদি পাহাড়ে যদি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার না আসে তাহলে পাহাড়ের সমস্যায় কি সেই তিমিরই থেকে যাচ্ছে? সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। সেই জায়গায় দাঁড়িয়ে কি তারা কাউকে এই মুহূর্তে বিশ্বাস করতে পারছে না? না, বিশ্বাস করতে পারছে না তা নয়। আমরা তো রাজু বিস্তার দেখেছি, উনি একবারের না দুবারের এমপি, বিজেপির এমপি। সেই জায়গাতে থেকে যে তারা বিশ্বাস করতে পারছে না তা নয়, কিন্তু তাদের একটা ক্ষোভ আছে, এবং আগামী দিনে হয়তো সেই ক্ষোভ মিটে যাবে। চা শ্রমিকদের বঞ্চনা করা হচ্ছে একের পর এক, যে চা বাগানের সেই সমস্ত শ্রমিকরা বেকার হয়ে যাচ্ছে, চা বাগানগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তাদের ভবিষ্যৎ একেবারে অন্ধকারে, কোনো ধরনের সমস্যার সমাধান হচ্ছে না, সেটাও কিন্তু একটা বড় সমস্যা। হ্যাঁ, অবশ্যই চা শিল্পটা তো প্রায় শেষ হতে চলেছে। চা শিল্পকে মমতা ব্যানার্জি আসার পরে একেবারেই শেষ করে দিয়েছে। সেই জায়গা থেকে কেন্দ্র সরকার অর্থাৎ বিজেপি সরকার কিন্তু সংকল্পপত্রে চা শিল্পকে নিয়ে বলেছে যে চা শিল্পের যে উন্নয়ন করা দরকার, উন্নয়ন হবে। আম, শুধু চা শিল্প নিয়ে নয়, আর উত্তরবঙ্গে অনেক কিছুই দেওয়া হবে, আম, অনেক সুবিধা দেওয়া হবে, সেগুলো বলা হয়েছে। মেডিকেল কলেজের কথা বলা হয়েছে। মেডিকেল কলেজ হবে, হ্যাঁ মেডিকেল কলেজ হবে। তারপরে আপনার মহিলাদের, বিশেষ করে মহিলাদের যে সুযোগ সুবিধাগুলো পাইয়ে দেওয়ার কথা বলা হয়েছে, যে বিজেপি সরকার এলে চাকরির বিষয়টা বলা হয়েছে, শিল্প ফিরিয়ে আনবে, সবচেয়ে বড় কথা শিল্প ফিরিয়ে আনবে। হ্যাঁ, এবং যে
আজকে শিল্পগুলো ঢুকছে, সেই শিল্পগুলোকে আবার পুনরুজ্জীবিত পুনরুজ্জীবিত করা। করা একদমই একদমই মৌসুমীদের সঙ্গে থাকুন। উমেশকে আমরা আবারও পেয়ে গেছি। উমেশ পাহাড় থেকে রয়েছেন, পাহাড়ের নির্বাচন দেখেছে আজকে গোটা দিন, বিভিন্ন বুথে গেছে উমেশ। উমেশ, আজ গোটা দিনের অভিজ্ঞতা তোমার কাছ থেকে জানতে চাইবো, এবং যেহেতু কালিম্পংয়ে পরিসংখ্যানের দিক দিয়ে একটু কম আছে অন্যান্য জায়গার তুলনায়, সেক্ষেত্রে এই মুহূর্তের আপডেটটা কি, এবং স্ট্রং রুমের থেকে কি আপডেট উঠে আসছে, কি জানতে পারছো? रूपा, मैं पहली बात ये बोल दूं कि कालिम्पोंग में ये रिकॉर्ड तोड़ मतदान है इस बार। अच्छा, 82.75 इस ये जो विधानसभा चुनाव में 82.75 जो ये मतदान है रिकॉर्ड तोड़ है ये। অর্থাৎ তুমি বলতে চাইছো अभी तक অন্যান্য জায়গা থেকে কম হলো, এটা কালিম্পংয়ের জন্য कालिम्पोंग রেকর্ড का সংখ্যক ভোট। कालिम्पोंग का रिकॉर्ड तोड़ है ये, क्योंकि इसका आगे जब भी 2021 में जब विधानसभा चुनाव हुआ था उस टाइम में 69-70 इसका लगभग ये करीब में हुआ था। अच्छा, एमपी इलेक्शन में लगभग 73 लगभग ये परसेंटेज में हुआ था। लेकिन जो 82.75 इस बार हुआ, और इस बार फिर शुरू से 7 बजे से हम लोग जो न्यूज कर रहे थे, इतना फास्ट और इतना उत्साहजनक, ज्यादातर बुजुर्ग और युवा है, ये एकदम कालिम्पोंग के लिए रिकॉर्ड तोड़ ये मतदान है। पहली बात मैं बोल दूं रूपा, और ये मैं आगे भी सुन रहा था ये किस लिए ये हम लोग एनालाइज किया, तो उसके बाद ये एसआईआर का जब बात आता है ना, इस बार कालिम्पोंग से जो जितना भी बाहर रहते थे, जितना भी जो काम करने वाले युवाएं हैं ज्यादातर, वो सब अभी घर लौटकर इस बार जो मतदान में सहयोग प्रदान किया हुआ है। कहीं ना कहीं लग रहा है कि ये एसआईआर की जो एक भय भी वो लोग के ऊपर है, क्योंकि एक जो नैरेटिव था एसआईआर में अगर इस बार वोट नहीं डालेंगे तो नाम कट जाएंगे, हाँ, मतदाता सूची से नाम कट जाएंगे बोल के, ये एक भय भी था, एक डर भी था। तो युवा जहाँ भी देश विदेश जहाँ जहाँ जाके काम कर रहे थे, वो सब अभी आके इस बार सब ये मतदान में सहभागिता जनाए। रूपा, पहले तो मैं ये बात बोल दूं, मैं सुन रहा था पहाड़ में कालिम्पोंग में ये रिकॉर्ड तोड़ मतदान है। মৌসুমীদি শুনলেন আপনি, রেকর্ড বলছে আমাদের প্রতিনিধি উমেশ কালিম্পংয়ে, বলছে রেকর্ড সংখ্যক ভোট। এর আগে আমরা ভাবছিলাম যে অন্যান্য জেলার তুলনায় কম, সেহেতু কিন্তু কালিম্পংয়ের প্রতিনিধি জানাচ্ছেন যে কালিম্পংয়ে এটা রেকর্ড। এর আগে 60, 70, 75 এরকম 80 ছুঁই ছুঁই ছিল, সে জায়গায় দাঁড়িয়ে এবারে কিন্তু একেবারে 82% প্রায় 82%। কোথাও না কোথাও ये तो বলছেন এসআইআর এর একটা প্রভাব, रूपा, এসআইআর ভয়। ये तो कुल 298 बूथ में से केवल 235 बूथ का ये रिपोर्ट है। हाँ, ये और 63 बूथ का डाटा एंट्री का और काम होना है। ये और बढ़ सकता है, एक संभव तो और बढ़ सकता है, क्योंकि 298 बूथ है। तो ये अभी जो डाटा एंट्री जो रिकॉर्ड आया है ये तो 235 का है। উমেশ, তোমার কাছে কি জানতে চাইবো, এই যে রেকর্ড সংখ্যক ভোট, এটা কি প্রচারের প্রভাব? মানে যেহেতু প্রধানমন্ত্রী এসেছিলেন, অসমের মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, বিজয় সংকল্পর যে সংকল্পপত্র, ভুল বললাম, সংকল্পপত্রের যে সমস্ত প্রতিশ্রুতি আশ্বাস রয়েছে, পাহাড়ের উন্নয়ন, চা শ্রমিকদের উন্নয়ন, সেগুলোরই কি প্রভাব ভোট বাক্সে? ना, ये सब चीज से प्रभाव पड़ने वाला जो बात तो नहीं है। इस बार मैं पहली बार बोल दूं, सबसे बात तो एसआईआर की जो एक भय है, ভয় ছিল। विशेष करके पहाड़ वासियों के जो मन में जो एक भय है, हाँ, अभी भी इतना और एडजुडिकेशन में और भी है, हाँ, कितना का डिलेट भी हो, ये डर भी है। तो जहाँ जहाँ रह रहे थे अभी तक एमपी इलेक्शन में 2021 का जो एमएलए इलेक्शन में जो वोट नहीं किए थे, वो सब अभी अपने घर वापस आके ये मतदान में ये सहयोग किया हुआ है। और इस बार देखे तो आप जो रिपोर्टिंग किया, মহিলাদের উপস্থিতি কেমন দেখতে পেয়েছো মানে ভোটের লাইনে? पिछले चुनाव में महिला की जो उपस्थिति अच्छा है बोल के इस बार 65 बूथ में भी महिला कर्मचारियों को जो संचालन में दिया हुआ है। अच्छा, फीमेल बूथ है, 65 फीमेल बूथ है इस बार। लेकिन जो वोटर संख्या है वो कुछ पुरुषों के जो संख्या में कम है। लेकिन আর যদি আমরা জেনজির কথা বলি, যারা নবপ্রজন্ম, যারা প্রথম ভোটার, তারাও কি গিয়েছিলেন ভোট দিতে?
प्रचुर। वही मैं बोल रहा था कि जेनजी और विशेष करके महिला। बुजुर्ग जो वृद्धा वृद्धा और महिला जो वोटर्स है, मैं बोलूँ 1 से 1 साल की जो एक वृद्धा है, व्हील चेयर में आते हैं और खुद अ, बूथ में आके वोट देते हैं। क्योंकि होम वोट जो बैलेट बॉक्स में है ना, वो लोग को विश्वास नहीं है, तो नहीं, जैसे भी करके हम लोग जाएंगे, ईवीएम मशीन में हम लोग जाएंगे, बूथ में ही देंगे बोल के सहारा के साथ आकर ভোট দিয়ে हैं স্বতঃস্ফূর্তভাবে इस তারা बार। বেরিয়ে এসেছেন, তারা ভোট হুম। দিয়েছেন, গণতন্ত্রের উৎসবে শামিল হ্যাঁ হয়েছেন। হ্যাঁ একেবারে একেবারে হ্যাঁ হ্যাঁ। এবার তোমার কাছ থেকে জানতে চাইবো যে যেহেতু স্ট্রং রুমে ইভিএম গুলো আনা হচ্ছে, তো প্রশাসনের তরফ থেকে নিরাপত্তার ছবিটা কেমন, তুমি যদি খবর নিয়েছো তাহলে কেমন ছবি উঠে আসছে সেখানে? हाँ, जो अभी जितना भी ईवीएम मशीन है वो सब लेके स्ट्रांग रूम में, जो एसयूएमआई में वहाँ पे स्ट्रांग रूम में रखा हुआ है। पूरा 24 आवर्स सीसीटीवी का उस पे कैद में है। केंद्रीय बल वहाँ पे तैनात रहेंगे। अभी और आ रहा है, क्योंकि दूर दूर तक जो भी है, जैसे तोदे तांगता है, वहाँ से आने में टाइम लगता है, लेकिन अभी तक ज्यादा 99% अभी तक जो स्ट्रांग रूम में ढुक गया है। अभी वो रखने के काम चल रहा है रूपा। বেশ, রেকর্ড সংখ্যক ভোট বাংলায় প্রথম দফায় আমরা আলোচনা করছি। গোটা দিন কিভাবে গেল, প্রত্যেকজন প্রতিনিধি তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরছেন, আপডেট দিচ্ছেন। আমি এই মুহূর্তে প্রথমে চলে যাব শুভদীপের কাছে। বীরভূম যদি বলি, আজ সকাল থেকে বীরভূমের একাধিক বিক্ষিপ্ত ঘটনার খবর আমরা দেখেছি, ছবি আমরা দেখেছি। শুভদীপ, একেবারে মুরারই থেকে শুরু করে লাভপুর, খয়রাশোল, সাঁইথিয়া, বিভিন্ন জায়গায় আজ বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে এবং তার মধ্য দিয়েও কিন্তু আমাদের ভোট সম্পন্ন হয়েছে, বাংলার ভোট সম্পন্ন হয়েছে। বলা যায় অন্যান্য বারের তুলনায় কিছুটা শান্তিপূর্ণ আমরা বলতেই পারি। সেই তুলনা, আগের তুলনায় এবারের ভোট কিন্তু আমরা বলতেই পারি বিক্ষিপ্ত ঘটনাগুলো ছাড়া শান্তিপূর্ণভাবেই হয়েছে, তাই তো? যেমনটা বললে যে বীরভূমে কিন্তু শান্তিপূর্ণ ভোট হয়েছে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তার কারণ ভোটের পার্সেন্টেজ অন্যান্য বছরগুলোতে দেখা গিয়েছে 70 থেকে 80% মধ্যে কিন্তু ভোট হতো, কিন্তু এই বছর বিধানসভা নির্বাচনের রেকর্ড 93.73% ভোট এখনো পর্যন্ত, যেটা নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে। এবং সন্ধ্যা 6টা পর্যন্ত সেই ভোটদানের যে তথ্য নির্বাচন কমিশন দিয়েছে, তার পরবর্তীতে বেশ কিছু বুথে, যেমনটা জানা যায় যে বেশ কিছু বুথে কিন্তু ভোট গ্রহণ তখনও সম্পূর্ণ হয়নি। তারপরে এই সংখ্যাটা আরো বাড়তে পারে এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। এবং স্বাভাবিকভাবে এটা কিন্তু স্পষ্ট ছবিটা দিয়ে দিল বীরভূমের, যে ভোটের ওপর শান্তিপূর্ণ হয়েছে। তবে বিক্ষিপ্ত ঘটনা কিন্তু বীরভূমে ঘটেছে, প্রত্যেকবারের মতনই কিন্তু সেই বিষয়টাও কিন্তু সামনে এসেছে। আর তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য জায়গায় ছিল বীরভূমের লাভপুর বিধানসভা। সেখানে কিন্তু আমরা বেশ কয়েকবার দেখতে পেয়েছিলাম যে ঘটনা ঘটেছে, তার মধ্যে থেকে উল্লেখযোগ্য ভ্রমরকোল, সেই ভ্রমরকোল পঞ্চায়েতে যেখানে বিজেপির এজেন্ট তাদেরকে মারধর করার ঘটনা ঘটেছিল এবং তারা কিন্তু একদম আহত হয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে, সেই ছবি ফুটে এসেছিল। এবং তার পরবর্তীতে দেখেছিলাম বিকেল বেলাতে কিন্তু বড় ঘটনা ঘটে যায় লাভপুর বিধানসভার বিজেপি প্রার্থী দেবাশিস ওঝা, তাকে ঘিরে কিন্তু ব্যাপক অশান্তি হয়। এবং তিনি যখন কাজীপাড়া যে এলাকা রয়েছে লাভপুর বিধানসভার অন্তর্গত খিপা পঞ্চায়েতে, সেখানে যখন তিনি পৌঁছান, তখন তাকে ঘিরে কিন্তু বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। এবং যেটা তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি ওই এলাকায় গিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন, এবং তার ফলে কিন্তু চরম সমস্যার মুখে পড়তে হয় বিজেপি প্রার্থীকে, এবং তাকে মারধর করা হয়, শারীরিক নিগ্রহ করা হয়, এবং তার ফলে কিন্তু প্রচন্ড সমস্যার সম্মুখীন হতে হয়। অন্যদিকে বিষয়গুলো যেটা দেখতে পেয়েছিলাম যে খয়রাশোল দুবরাজপুর বিধানসভার অন্তর্গত খয়রাশোল, সেখানে গিয়ে কিন্তু যে পরিস্থিতির সম্মুখীন হন, যে ওই এলাকার বুদি গ্রামে 68 নম্বর বুথ, সেই বুথে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ইভিএম বিকল হয়েছিল এমন অভিযোগ করেন। এবং তার পরবর্তীতে দেখা যায় যে সেখানকার সাধারণ মানুষ তারা কিন্তু উত্তেজিত হয়ে পড়েন, এবং উত্তেজিত হয়ে পড়ার পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাদেরকে লক্ষ্য করে কিন্তু ইট ছোড়া হয়, ইট বৃষ্টি করা হয় কার্যত এলাকায়। তারপরে কিন্তু বেশ কিছুক্ষণ এই 68 নম্বর বুথে তালা মেরে দিয়ে কার্যত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, পুলিশ কর্মী তারা লুকিয়ে আত্মগোপন করেছিলেন। এবং পরিস্থিতি এতটাই সেখানে পুলিশ একেবারে তারপরও আমরা শুভদীপ দেখতে পেলাম 90% ভোট ছাড়িয়ে গেছে বীরভূমে। অর্থাৎ কি মনে হচ্ছে এই যে রেকর্ড সংখ্যক ভোট এবার বীরভূমে পড়েছে, নেপথ্যে কি কারণ থাকতে পারে?
আর একদম যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে কিন্তু প্রথম থেকে যেটা বলা হয়েছিল যে এত বিপুল পরিমাণ ভোট কিভাবে পড়েছে, নির্বাচন কমিশন তারা কিন্তু জানিয়েছিল যে এই যে নির্বাচন হবে তা কিন্তু সুস্থভাবে করতে হবে, সেই বিষয়টা কিন্তু প্রথম থেকেই তারা করেছিলেন এবং তার ফলে কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে ভীতি সেটা কিন্তু কিছুটা হলেও কমেছিল, এমনটা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। থেকে এসআইআর এটা কিন্তু একটা বড় প্রভাব, কারণ এসআইআর প্রচুর মানুষের নাম দিয়েছে, অনেকে বিচারাধীন রয়েছে, তার ফলে কিন্তু মানুষের মনের মধ্যে একটা ভীতি রয়েছে যে যদি তারা ভোট দান না করেন সেক্ষেত্রে তাদের নাম আবার পরবর্তী যে ভোট দান প্রক্রিয়া বা এসআইআর যে সংশোধনী হবে সেক্ষেত্রে তাদের নাম কি বাদ চলে যেতে পারে। সেই কারণে কিন্তু দূর দূরান্তের যে সমস্ত মানুষরা, পরিযায়ী শ্রমিকরা, তারা কিন্তু সকলে এসে পৌঁছেছেন এবং তারা ভোট দান করেছেন, ভোট দিয়েছেন। সেই কারণে কিন্তু এই বিষয়টা অর্থাৎ যে 93.73% একটা বিপুল পরিমাণ ভোট হচ্ছে বীরভূম জেলায়, সেটা কিন্তু অবশ্যই বলার কথা। একেবারে 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 ধন্যবাদ শুভদীপ এই মুহূর্তে আমাদেরকে আপডেট তুলে ধরার জন্য আমাদের কাছে। আমি একটু মৌসুমীদির কাছে যাব আবারও। মৌসুমীদি, এই যে বীরভূমে আমরা দেখতে পেলাম, যেমনটা আমরা জানতে পারলাম, আমাদের প্রতিনিধি জানিয়েছেন যে রেকর্ড সংখ্যক ভোট এবং এসআইআর এর কোথাও না কোথাও একটা ভয় রয়েছে এসআইআর থেকে নাম বাদ চলে যাবে। শুধুই কি এটাই কারণ, নাকি রাজনৈতিক দলের ওপরও এটার একটা প্রভাব পড়তে চলেছে? যে কোনো রাজনৈতিক দলের এতে ফায়দা হবে? কোন দলের যদি হয় তাহলে কোন দলের বেশি ফায়দা হবে বলে মনে হচ্ছে? না, এটা তো ভয় দেখিয়েছে রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল সরকার, যে ভোট দান না করলে তাদের নাম বাদ যাবে। অনেক রকম ভয় তারা এসআর যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে দেখাচ্ছে। এবারে ইয়াং জেনারেশন, তাদের ভোটদানের পার্সেন্টেজটা অনেক বেশি। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি তারা একটা চিন্তা ভাবনা করে ফেলেছে, তারা শিক্ষিত, তাদের আজকাল নেট ঘাটলেই সব জানা যায়, সবসময় টিভি দেখতে হয় এমন নয়, তাদের হাতের মুঠোয় নেট, সেই নেটের মাধ্যমে ওরা সবকিছু দেখতে পায় যে দেশের উন্নয়ন কিভাবে এগিয়ে যাচ্ছে দেশ, সেখানে পশ্চিমবঙ্গ কোথায় পড়ে আছে, সেই জায়গা থেকে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে। আর এবারকার যে নির্বাচন, আমি আরো একবার বলবো যে মহিলারাও একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে যেভাবে এই পশ্চিমবঙ্গে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, যেভাবে এই পশ্চিমবঙ্গে মহিলারা বিভিন্ন রকম প্রকল্প থেকে যেগুলো পাওয়া উচিত, তাদের কাছে পৌঁছানো উচিত, সেগুলো পাচ্ছে না, সেই জায়গা থেকে মহিলারাও সচেতন হয়েছে। আর এশায়ারটা শুধুমাত্র যে এশায়ারের জন্যই এই পরিস্থিতি হচ্ছে তা নয়, এবার একটা সরকার বিরোধী নির্বাচন হচ্ছে। সরকারের ব্যর্থতা, সরকারের দুর্নীতি। তাহলে কি আপনি বলতে চাইছেন এবার বাংলায় পরিবর্তন আসতে চলেছে? হ্যাঁ, আর এই প্রথম দফার যে নির্বাচন, এই নির্বাচন তো তাই বলছে। যে নির্বাচন চলছে এবং যে পার্সেন্টেজ ভোট হয়েছে সমস্ত জেলাতেই, যে কটা জেলায় ভোট হয়েছে প্রত্যেকটাতে পার্সেন্টেজের হার আমরা দেখতে পাচ্ছি যে রেকর্ড মাত্রায় সেই পার্সেন্টেজ বেড়ে গেছে। আপনি দার্জিলিং এর রিপোর্ট এখনই আমরা পেলাম, সেখানেও আমরা দেখতে পাচ্ছি 82.75% সেখানে এবার পার্সেন্টেজ, ভোটিং পার্সেন্টেজ। সেই জায়গা থেকে বদলের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, এটা আমার মনে হচ্ছে। বেশ, আমাদের সঙ্গে শিলিগুড়ি থেকে আমাদের প্রতিনিধি জুড়ে গেছেন জয়দীপ বাগ। জয়দীপ, আপডেট তোমার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে ঠিক কত শতাংশ শেষ পর্যন্ত শিলিগুড়িতে ভোট পড়েছে এবং ভোটের হার শেষমেশ কোথায় গিয়ে দাঁড়ালো, এবং যেমনটা আমরা জানি শিলিগুড়ি উত্তরবঙ্গে শান্তিপূর্ণভাবেই ভোট সম্পন্ন হয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে তাও আজকের দিনের অভিজ্ঞতার কথা তোমার কাছ থেকে জানতে চাইবো। কি মনে হয়েছে, কোন দিকে হাওয়া বইছে উত্তরবঙ্গে? দেখো, একটা জিনিস খুব আবারও হলপ করে বলা যায় যে দেখো, গোটা রাজ্যের যেখানে যেখানে আজ ভোট হলো 152টি বিধানসভা কেন্দ্রে, সেখানে থেকে শিলিগুড়িতে এবং গোটা দার্জিলিং জেলাতে একদম নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবেই ভোট সম্পন্ন হয়েছে। দুই একটি ছোটখাটো বিক্ষিপ্ত ঘটনা, কোথাও সাময়িক উত্তেজনা, কোথাও কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, এই ধরনের দুই একটি ছোটখাটো সাময়িক উত্তেজনা তৈরি হয়, যদিও পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়াও বেশ কয়েকটি জায়গায় ফলস ভোটের একটা অভিযোগ উঠেছিল। এই ধরনের দুই চারটে বিক্ষিপ্ত ঘটনা বাদে
মোটের উপরে এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট হয়। এবং তোমাকে একটা যে তথ্য তুমি জানতে চাইলে যে কত শতাংশ ভোট শিলিগুড়ি পড়েছে? কত শতাংশ ভোট পড়েছে, তো একটা জিনিস যেটা দার্জিলিং জেলায় মোট বিকেল 5টে পর্যন্ত 86.38% ভোট পড়েছে, যেটা জানা গিয়েছে প্রশাসনিক সূত্রে। এবং এটা আরো বাড়তে পারে, 90% বেশি হতে পারে বলে, যেটা এখনো ফাইনাল যে কত আসেনি। শতাংশ ভোট পড়লো সেটা এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। কারণ বিভিন্ন বুথে এখনো কিন্তু ভোট চলছে, যেহেতু 6টা পর্যন্ত সময়সীমা এবং 6টার পরে যারা লাইনে দাঁড়িয়েছিল তাদেরকে কমিশনের নিয়ম অনুযায়ী টোকন দেওয়া হয় এবং টোকন দিয়ে তারা ভোট দিতে পারেন। ফলে যতক্ষণ পর্যন্ত ভোটার থাকবে 6টা পর্যন্ত যারা লাইনে থাকবে তাদের কিন্তু ভোট দিতে পারেন। ফলে বেশ কিছু বুথে এখনো ভোট চলছে এবং যেখানে যেখানে ভোট শেষ হয়ে গেছে সেখানকার বুথের যারা বুথ কর্মী তারা কিন্তু জিনিসপত্র নিয়ে, ভিভিএম মেশিন নিয়ে, ব্যালট বক্স নিয়ে তারা কিন্তু ইতিমধ্যে ডিসিআরসি সেন্টারে তারা কিন্তু পৌঁছে গিয়েছেন। ফলে এটা কতটা পুরো জেলায় কত শতাংশ ভোট পড়লো সেটা পরবর্তীতে জানা যাবে। তবে একটা বিষয় খুব স্পষ্ট, যেটা বরাবর বাংলায় ভোটের সময় দেখতে পাওয়া গিয়েছে, যেটা দার্জিলিং জেলায় একেবারে শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে ভোট হয়, সেই ছবি আবারও কিন্তু অব্যাহত থাকলো। একেবারে একেবারে ধন্যবাদ এই মুহূর্তে জয়দীপ তোমাকে, এবং হাতের সময় একেবারে শেষ এই মুহূর্তে। আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ছিলেন মৌসুমীদি, অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের আলোচনায় আসার জন্য, বিভিন্ন তথ্য আমাদের সামনে তুলে ধরার জন্য, এবং পাশাপাশি আমাদের প্রতিনিধিরা প্রত্যেকটি বুথ থেকে আপডেট তুলে ধরার চেষ্টা করেছেন। তারা আমাদের সঙ্গে ছিলেন, মালদা থেকে তনুজ জৈন ছিলেন, মুর্শিদাবাদ থেকে শান্তনু রয়, কোচবিহার থেকে প্রবীর কুণ্ডু, কালিম্পং থেকে উমেশ দর্জি, বীরভূম থেকে শুভদীপ প্রামাণিক, শুভদীপ, এবং শিলিগুড়ি থেকে জয়দীপ বাগ। প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি।